আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ওয়েলকাম টু দ্য লুপ টক্স। লুপ টক্স হচ্ছে বেসিক্যালি নতুন একবারে শুরু করতেছি আমি। ফার্স্ট এপিসোড এটা। সো লুপ টক্স এর কাহিনী খুবই সিম্পল। যেকোনো একজন গেস্টকে আনবো আমরা। সেটা আমার ফ্রেন্ড হইতে পারে, সেটা কোনো আননোন পারসন হইতে পারে, যে কেউ হইতে পারে বলা যায় না। বাট যেহেতু নতুন শুরু করতেছি সো ইটস খুবই সিম্পল যে ওকে ফ্রেন্ডই আসবে। কয়েকটি এপিসোড আরকি। তো আজকের গেস্ট মূলত হচ্ছে যে কি আমাদের হচ্ছে রাফি। রাফিকে নিয়ে যদি ৩০ সেকেন্ড একটু কথা বলতে যাই, রাফি খুবই একজন সিম্পল পারসন। অ্যান্ড একই সাথে সে খুবই একজন মনে করেন যে কি ভালো জিম-টিম করে আরকি এরকম একটা পারসন। তার লাইফে অনেক স্ট্রাগল সে দেখছে, অনেক কিছু শিখছে, অনেক কিছু শিখতেছে অলরেডি। সো আজকের ভিডিওতে তার সাথে আমরা কথা বলবো। এই ভিডিও লুপ টকের এপিসোড কতক্ষণ হবে একেকটা বলা যায় না। ৪৭ মিনিট হইতে পারে, ১ ঘন্টা ৪৭ মিনিট হইতে পারে। বাট ২ ঘন্টা ৪৭ মিনিট হইব না, একটু একটু বেশি বড় হয়ে যায়। সো আজকে কথা বলবো আর দেখি নতুন কি কি জানা যায় ওর থেকে বা কি কি শিখা যায়। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। এই তো আমাদের সাথে আছে এখন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, একবারে অনেক বেশি ক্লোজ। আমরা অনেক ভিডিও টিডিও একসাথে করছি। এমনকি আমাদের প্ল্যানিংও এখনো চলতেছে যে আমরা অনেক ফিউচারেও বিভিন্ন ধরনের ভিডিও একসাথে করবো আর কি। সো এটা হচ্ছে রায়হান আমার রাফির মতো। ফ্রেন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পুরাই। সো এটাই হচ্ছে রাফি। তো রাফি, তোর কি অবস্থা এখন? লাস্ট যখন শুনছি তোর কিন্তু অবস্থা এই যে কাশি জ্বর, এখন কি অবস্থা? এই শীতকালীন সময় তো কাশি জ্বর এটা হচ্ছে খুবই সাধারণ ব্যাপার। হ্যাঁ, তা তো বিশেষ অবশ্যই। বিশেষ করে করোনার টিকা নেওয়ার পর দুর্বলতা কি জিনিস সেটা আরো খুব ভালোভাবে উপলব্ধি করা এক্স্যাক্টলি গেছে। এক্স্যাক্টলি। আমি সত্যি এই কথা, হ্যাঁ। জিনিসটা নিয়ে অনেক কনফিউজড। করোনার টিকার এটা এইভাবে তোর কি লেগে এখন এফেক্ট করতেছে? আচ্ছা, এইটার আমার ওরকম কোনো ব্যাখ্যা নাই। কিন্তু হচ্ছে রিসেন্টলি তুই হয়তোবা জানোস যে আমি হচ্ছে ইংলিশ স্পিকিং এ হচ্ছে অনেকের সাথে কথা বলি। হ্যাঁ, তো কথা বলতে, বলতে একটা পর্যায়ে একটা টেলিগ্রামে আইএলটিএস এর একটা গ্রুপে একটা ছেলের সাথে কথা হয়। ছেলেটার নাম হচ্ছে চিন হান। হ্যাঁ। ওকে? সো ছেলেটা হচ্ছে ভিয়েতনামিজ। আচ্ছা। অ্যান্ড ও হচ্ছে মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। ওকে? ওর হুম। বয়স ২৪ বছর। তো কথা বলতে, বলতে একটা পর্যায়ে ও আমারে একটা এক্সপ্লেনেশন দেখায়। মানে এক্সপ্লেনেশন বলতে কি? ও আমাকে একটা জিনিস বুঝাইতে যায় যে, দেখো তুমি হচ্ছে মানে ও তো ওর ভাষায় যে হা, হু হ্যাঁ, হ্যাঁ। ওরকম করে। বাট ওর ইংলিশে তো এখন প্রত্যেকটা মানুষের তো ডিফারেন্ট অ্যাকসেন্ট আছে, রাইট? যেমন হুম, হুম। ব্রিটিশদের একটু টাফ অ্যান্ড হ্যাঁ, হচ্ছে ইন্ডিয়ানদের হচ্ছে সিম্পল। আমাদেরটাও সিম্পল। এরকম হ্যাঁ। টাইপ। ওদের অন্যরকম টান। তো ছেলেটা একটা পর্যায়ে বলে যে, আ তুমি জানো এখন যে হচ্ছে এই যে করোনা যে কিছুদিন আগে একটা প্যান্ডেমিক গেল, একটা মহামারী গেল। তুমি জানো এটা কোনো আসলে মহামারী না। এটা কোনো রোগই আসে নাই। ব্যাপারটা তাহলে? একটু ব্যাপারটা একটু অদ্ভুত না? যে ওইটাই তো। এত বড় একটা মহামারী আসলো, এত কোটি মানুষ মারা গেল। অ্যান্ড এইটা নাকি কোনো কিছুই না। কি ওগো দেশে কিছু পরে হয় ও নাই যে? না, এইটা আমি বলি, এই যে ব্যাখ্যাটা আমি দিতেছি। ও আমাকে এইটা বুঝাইছে যে এই যে এইটা আসলো, এইটা আসলে কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্ট ছিল, এর বেশি কিছুই না। তো আমার কাছে ব্যাপারটা অবাক লাগছে। আমি বললাম যে, "এটা এক্সপেরিমেন্ট কিভাবে হয়?" তো বলল যে, ওর আরকি আ আ থিওরি। পার্সপেক্টিভ থেকে ও এটা বলল যে, পুরা যে আমেরিকা যারা, মানে পশ্চিমা বিশ্ব আমরা যে বলি, তাদের যেহেতু প্ল্যান হচ্ছে যে পুরা বিশ্বকে এখন দখল করা, হ্যাঁ, কন্ট্রোলে আনা। তো ওর ব্যাখ্যা হচ্ছে যে যে একটা বা ওরা কি চাচ্ছে? ওরা যেমন এখন কিন্তু ওদের কিন্তু এই যে অনেক বছর আগেই শুরু হইছে LGBTQ হুম, হুম, তা তো মানে অবশ্যই। ট্রান্সজেন্ডার ইস্যু যেটা, হ্যাঁ? এটা তো আমার এই বাংলাদেশেও আইতেছে। ট্রান্সজেন্ডার ইস্যু, হ্যাঁ, বাংলাদেশে আইসা পড়ছে অলরেডি ওইটাই। ২০১৮ সাল থেকে। ২০১১ সালে আমি একটা লিঙ্ক পাইছি যেটা ২০১১ সালে। তো অনেক আগে। হুম। তখন আমরা বাচ্চা। ব্যাপারটা ঐরকম বুঝলাম যে ওদের কথা হচ্ছে একটা পুরুষে যদি লড়ালড়ি হয়, কে জিতবে? যেকোনো একজন পুরুষ, হ্যাঁ, রাইট? বাট একটা পুরুষ আর একটা মহিলায় যদি মারামারি লাগে, কে জিতবে? পুরুষ। আমি একটু আগে কি প্রশ্নটা করছি? একটা পুরুষ যদি মারামারি লাগে তাহলে কে জিতবে? পুরুষ। যেকোনো একটা যেকোনো একটা যেকোনো পুরুষ। একটা। হ্যাঁ, ওকে? অথবা অথবা কেউই জিতবে না। হ্যাঁ। অথবা ২ জনই হাইরা যাবে। কারণ কি? ২ জনই পুরুষ, ২ জনই শক্তিশালী। বাট একটা পুরুষ এবং একটা নারী যদি মারামারি লাগে, কে জিতবে?
এখানে কিন্তু কোনো তোমার 50-50 চান্স নাই। নাই। একটা একটা নারী মার্শাল আর্টস জানে। তারপর একটা পুরুষ যে জানে না, ও একটা মেয়েকে ইজিলি ধুমায়া মারতে পারবে। বুঝতে পারছি। কি? আমেরিকার প্ল্যানটা হচ্ছে এরকম। আমি তোমাকে মারবো না, আমি তোমাকে দুর্বল করে দিব। যার ফলে কি হবে? তুমি আমার সাথে মারামারি করতে পারবে না। আমার একটা ঘুষি গেলে তুমি শেষ। তাহলে তোমার বাসাটা কব্জা করতে আমার ইজি হবে না? হ্যাঁ, ব্যাস এইটাই হচ্ছে ওর লজিক। কথা হচ্ছে এলজিবিটিকিউ দিয়ে মানুষদের প্রথমত মানে ছেলে থেকে মেয়েতে রূপান্তর করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট অনেক মানে টপ অতিরিক্ত। লেভেলে চলে গেছে। এখন হ্যাঁ, একটা সময় মানুষ সরিষার তেল ব্যবহার করত ত্বকের যেন হচ্ছে ওই শুষ্কতাটা না থাকে। না থাকে। হ্যাঁ, এখন এখন বাংলাদেশের কয়জন মানুষ আ সরিষার তেল ব্যবহার করে এইটা তুই আমাকে বল। খুবই কম। গ্রাম অঞ্চলেও তো নাই বলতে গেলে, কমে গেছে না, একবারে। ইভেন ইভেন আমি তুইও কিন্তু হচ্ছে এখন আর খুব একটা সরিষার তেলে হচ্ছে খুব একটা কিন্তু আমরা ওই যে মানে কমফোর্টেবল না। না, কাছে ইভেন দিও নাই। আমাদের যদি না, আমরা যদি নানি বাসায় যাই বা দাদি বাসায় যাই, গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু জোর করে আমাদের লাগায় দেয়। হুম, তো হুম। তারপরে আমাদের কিন্তু একটু অদ্ভুত লাগে যে দূর শরীরে সরিষার তেল কি লেগে দিছে। আমরা পন্ডস তারপর হচ্ছে ওই যে ক্রিম গুলা, গার্নিয়ার নেরিল, এগুলা শরীরে লাগে। হ্যাঁ, ওই যে একটা ছিল বেজলিন না ওইটা কি? ওই যে বড় একটা যে চাপ দিলে যে ভেজলিন, ভেজলিন। লোশন আরকি। হুম, হুম। ভেসলিন লোশন। আমরা এগুলা ব্যবহার করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই না? এগুলো সব কিন্তু কেমিক্যাল। খেয়াল করে হ্যাঁ, দেখলে। তারপর হচ্ছে মানে কেমিক্যাল প্রোডাক্ট গুলোর প্রতি আমরা আরো একটু বেশি ডিপেন্ডেবল হয়ে যাইতেছি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যেটা একদম রিসেন্ট ঘটনা, Pfizer ভ্যাকসিন। আশা করি নামটার সাথে আমরা হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ। পরিচিত। করোনা ভ্যাকসিন যেটার আমরা বলছি। এই ভ্যাকসিনটা হচ্ছে যে আমাদের বুঝাইছে ভ্যাকসিন বাট আসলে কি এটা ভ্যাকসিন? না। তাইলে কি? এটা কিন্তু কোনো ভ্যাকসিন না। এটা হচ্ছে তোমার শরীরে এমন একটা জিনিস ইনপুট কইরা দিছে, যার মাধ্যমে তুমি প্রতিনিয়ত তুমি হয়তোবা ১ম এর দিক দিয়ে এটা টের পাবা না। বাট তুমি ধাপে, ধাপে টের পাবা যে তুমি অসুস্থ হচ্ছ, তুমি দুর্বল হচ্ছ। হ্যাঁ, তুমি ইভেন তুই কিন্তু আমাকে জানিস। আমি কিন্তু মোটামুটি ২০২০-২১ এ আমি কিন্তু বলি আমি আমার প্রাইম টাইম এ ছিলাম। কারণ কি? কারণ আমি বলতে পারি ওই সময় আমি ভয়ংকর রকমের স্ট্রং ছিলাম। হুম, কি আমার কিন্তু এরকমও রেকর্ড আছে। আমি কিন্তু টানা ১০০ থেকে ১২০ পুশ আপ দিছি। হ্যাঁ, টানা। নন স্টপলি। ওকে? হ্যাঁ, ওই ১০০ পুশ আপ বা ৭০ টা পুশ আপের পর হয়তোবা একটু ক্লান্ত লাগছে। বাট আমি ক্লান্ত। কিন্তু টাইনা মাইনা ১২০ টা দিছি। হুম, রাইট নাও, রাইট নাও আমি কিভাবে বুঝলাম যে আমি উইক হইতেছি? রাইট নাও আমি ২০ টা পুশ আপ দিতে আমি হাঁপায়া যাই। যেখানে আমার হাঁপানি হইতো ৭০ টা পুশ আপে। কেন? উইক হয়ে গেছে শরীর। আমি ওয়েট ট্রেনিং করছি মাঝখানে। এখন আমি ওয়েট ছাইড়া দিছি। কেন? কারণ ওই ওয়েটটা আমার নিয়া ওরকম কনসিস্টেন্টলি আমি ওইটা করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি পারতেছি না। হ্যাঁ, আমার ১ম থেকে আমার খুব আগে থেকে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা শক্তিশালী ছিল না। তারপরও একটা ব্যাপার আছে না? কিন্তু আমার কাছে মনে হইছে আমি করোনার টিকাগুলা নেয়ার পর আমি আরো দুর্বল হইতেছি। তো আমি হচ্ছে এই কথাগুলা হচ্ছে ওই ভিয়েতনামের ছেলেটার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আর ও আমাকে বলল যে, "দেখো আমরা বর্তমানে আ প্যান্ডেমিক তো চলে গেছে, রাইট?" আমি বললাম, হুম, "হ্যাঁ।" তো এখন নতুন একটা ভাইরাস আসছে ২০২৫ সালের মে মাসের মধ্যে এবং অলরেডি এই ভাইরাসটা হচ্ছে কঙ্গো আছে না? কঙ্গো দেশ? হ্যাঁ, হ্যাঁ, কঙ্গোতে অলরেডি ভালো মতো ছড়ায়া পড়ছে। ভাইরাসটার নাম হচ্ছে ডিজিজ এক্স। ওকে? হয়তোবা শুনতে পারোস বা রিসেন্টলি কিছু গণমাধ্যমে হয়তোবা এখনই ছড়ায়া পড়ছে এই অসুখটা নিয়ে। হুম, হুম। এটা হচ্ছে যে ডিজিজ এক্স। তো ওর বক্তব্য হচ্ছে যে ডিজিজ এক্স এরও কিছু ভ্যাকসিন নিশ্চিত আসবে। আসবে। ডিজিজ এক্স হচ্ছে কোভিড-19 এরই আরেকটা ফেজ। ভেরিয়ান্ট। ওকে? ফ্রেজ, হ্যাঁ। তো ওইটারও ভ্যাকসিন আসবে। বাট তোমার উচিত ওই ২ টা ভ্যাকসিনের মধ্যে বা যে কয়টা ভ্যাকসিন আসবে, একটা ভ্যাকসিনও তোমার না দেয়া। ইভেন বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে কারা জানোস? কারা? যারা ৩ টা ভ্যাকসিনই নিয়ে ফেলছে। মানে এই যে করোনার যে হ্যাঁ, আমাদের তো ২ টা নিছি। আরেকটা ছিল না লাস্টে বুস্টার ডোজ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা এই তো নিই নাই। ব্যাপারটা। হ্যাঁ। ওর মতামত হচ্ছে এই যারা এই ৩ টাই নিছে তারা হচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে। যারা ২ টা নিছে তারা মিডিয়াম। অ্যান্ড যারা একটাও নেয় নাই তারা হচ্ছে বর্তমানে সবচেয়ে সেফ। ওকে?
ওকে? বুঝছি। কারণ দেখিস আমি হচ্ছে এই ব্যাপারটা খেয়াল করলাম যে করোনায় মারা গেছে কারা? যারা ঘরবন্দি নাকি যারা বেশি মিশছে? যারা বেশি মিশছে, তাই না? না, যারা ঘরবন্দি তারা বেশি মরছে। কেমনে? একটু একটু খেয়াল করে দেখিস, করোনায় মানুষ কেন মরছে? করোনা কি খুব বড় কিছু? আচ্ছা এর করোনা হইলে কি হয়? কি হয়? করোনা হইলে কি হয়? নরমালি ফ্লু এর মতো আরকি। ঠান্ডা, কাশি, জ্বর জ্বর। হয়, ঠান্ডা হয়, কাশি হয়। হুম, হুম। জ্বর, ঠান্ডা, কাশি কি আমাদের হয় না? হয়। তাহলে করোনার এক্সেপশনাল ব্যাপারটা কি? করোনাটা তো বেসিক্যালি এরকম ছিল না যে তোর ভাইরাস মূলত হইতেছে লাংস যদিও থেকে শুরু হ্যাঁ, ৪ কইরা। বছর আগের কথা। এটা ৪ বছর আগের কথা অতটা। বাট আমার কাছে মনে হয় করোনা হচ্ছে যে তোমার নরমালি ঠান্ডা কাশির মতো। কিন্তু মানুষ মারা গেছে কখন? যেমন একটা আমি তোরে গল্প বলি, ঠিক আছে? হয়তোবা আশা করি আমাদের কাছে এনাফ টাইম আছে। যে একটা গল্প হচ্ছে যে একটা মানুষকে মানে বাইন্ধা রাখছিল। পরে বলছে যে ওকে হচ্ছে সাপের মাধ্যমে ওকে হত্যা করব। ওকে? হুম, তো পরবর্তীতে ওরা হচ্ছে ওই যে যেখানে হত্যা করবে ওরা ওইখানে নিয়ে গেছে। ওর হুম। চোখ বাইন্ধা দিছে। অ্যান্ড হচ্ছে আ এক পিন আছে না? পিন? হ্যাঁ। পিন। তো পিন দিয়ে ওর হচ্ছে পাতে ২ টা ফোঁটা করছে। ওকে? পরে গেস হোয়াট? ছেলেটা মারা গেছে। ও ভাবছে অ্যান্ড ওরে সাপে মারা কামড় যাওয়ার দিছে। পর অ্যান্ড ওই যে ব্যাখ্যাটা দেই, মারা গেছে। তো মারা যাওয়ার পর ওর শরীর যখন টেস্ট করছে, তখন মানে ওর যখন হচ্ছে ওই যে ব্লাড টেস্ট করছে, তখন দেখা গেছে যে ওর ব্লাডে বিষ আছে। কেমনে বিষ আসলো? ওর থিংকিং চিন্তা থেকে এক্সাক্টলি। ও ভাইবাই নিছে যে ওরে সাপে কামড় দিছে। কামড় দিছে। ওর ব্রেইন অলরেডি ওইটা বুঝাই দিছে। ওর ব্রেইন নাকি নিজে ভেনম তৈরি করে ফেলছে ওর বুঝছি। বডিতে। হ্যাঁ, যেটার হ্যাঁ। কারণে ও মারা গেছে। আমি এই গল্পটা খুব সচরাচর শুনছি। করোনার ব্যাপারটা সেইম। করোনা হচ্ছে তোমার জন্য একটা ভয় আর কিছুই না। বুঝছি। এখন এখন তুমি কিসের জন্য ভ্যাকসিন দিবা? তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডার জন্য তো আমরা হচ্ছে ওষুধ খাই। তোমার হ্যাঁ, জ্বর হইছে তুমি নাপা খাও। জ্বর হইছে তুমি নাপা খাও। তুমি কি লিগে Pfizer নিতে যাবা? বুঝতে পারছি। আমি আমি মাগনা দিতেছি এইজন্য কি তুই একটা ইনজেকশন নিতে চাবি? এইটা তো মানে ওই যে মানে না মানে কোন একটা তো ব্যাখ্যা আছে যেটার জন্য আমি মাগনা গিয়া একটা ইনজেকশন নিতেছি। আমি হ্যাঁ, জানি না কিছু। আর আমরা তো বাংলাদেশে, আমরা তো মাশাআল্লাহ ওই যে আমাদের ব্যাপারে এরকম মানুষ বলা হয় এবং আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে বাঙালিরা এরকম যে ফ্রিতে পাইলে আলকাতরাও ছাড়ে না। কি? হ্যাঁ, এটা তো এটা স্বাভাবিক। মিথ্যা না, এটা সত্যি না, কথা। না, যে না, তা তো অবশ্যই। ফ্রিতে পাইলে মানুষ আলকাতরাও ছাড়ে না। ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে এরকম। কোন কিছু জানলাম না, বুঝলাম না। আমরা বুঝি কখন জানোস? নবাব যখন সিরাজউদ্দৌলার মতো যখন নবাব সিরাজউদ্দৌলা মইরা গেছে তখন মির্জাফর টের পাইছে যে আল্লাহ ব্রিটিশ তো এখন আমাদের শাসন করতে আসছে। ওইটাই। এতদিন মির্জাফর বুঝছে যে ব্রিটিশরা তাহারা নবাব বানাবে। হ্যাঁ, এখন কি বুঝছে? নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে, তখন বুঝছে যে এই মির্জাফরের তো নামে মাত্র বানায় রাখছে। হুম। কি? আমরা বাঙালিরা আসলেই এরকম। ওকে? তো কথা যেটা আরকি বলতেছিলাম যে এখন আমরা বুঝতেছি যে কেন আসলে ওই আমরা Pfizer ভ্যাকসিনটা নিতে গেছি। একে তো হচ্ছে আমাদের খুব ভালো মতো গণসংযোগ মাধ্যমগুলোতে ছড়ায় দেওয়া হইছে। কারণ টিভি তখন তো আরো স্বাভাবিক মোবাইল নিয়ে পইড়া থাকি। আর হুম। তখন এরকম ভয়াবহতা দেখাইছে চায়না এইসব জায়গায় ওইসব জায়গায় এমন ভয়াবহতা দেখাইছে যে আমরা বিশ্বাস করে ফেলছি যে হ্যাঁ, এইটা না নিলে আমরা সবাই মইরা যাবো। সবাই এখন ঘরবন্দি থাকো। ঘরে আসার সাথে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোও, এইটা করো, ওইটা করো। হুম। কারো সাথে মিশতে যাও না। মিশতে গেলে তুমি মাস্ক পরে থাকো। কেউ যদি একটা কাশি দেয় ভুলবশত তুমি এর থেকে পারলে দৌড়ায় পালায়া যাও। হ্যাঁ, এরকমই কিন্তু হইতেছিল। ইভেন এরকমও দেখা গেছিল যে বাবা ছেলের সাথে কথা বলতে একটু ভয় পাইতেছিল। স্ত্রী তার স্বামীর সাথে কথা বলতে ভয় পাইতেছিল। বাইরে খাবার রাখতো, স্বামী এসে নিয়ে যেত। হুম। ইভেন বলা হয়তো গ্রামের দিক দিয়ে এরকম দেখা গেছে যে কোনো মানুষ যদি গ্রামে যাইতো, মানুষ মনে করতো ওই লোকটা বিদেশ থেকে আসছে। ওনারা ১৪ দিন কি ওনারা ২১ দিন ঘরে রেখে পরে বের করতো। হুম। এইটা কিন্তু দেখা গেছে, গ্রামের খুব দেখা গেছে। হ্যাঁ, মানে তোমারে মূলত ভয় ছড়ানো হইছে। ব্যাস এখন কি করতে হবে? তাহলে ভ্যাকসিন দিতে হবে। তাহলে ভ্যাকসিন কিভাবে দিব? তোমার আমি ফ্রি দিয়ে দেই। আসো। ফ্রিতে দিয়ে দিল। তোমার কি ফ্রিতে ভ্যাকসিন দিছে না ওষুধ দিছে? এটা তো আমরা জানি না। ওষুধ দিছে। এখন আমরা বুঝতেছি। কেন?
আমরা রিসেন্টলি হয়তো বিভিন্ন ভিডিও টিডিও এইসব দেখতেছি। আমিও নিজেও খেয়াল করলাম। এখন হয়তোবা এইখানে আমার একটা পারসেপশন আছে। আমার হ্যাঁ পারসেপশনটা কি? আমার পারসেপশন হচ্ছে যে ওই যে একটা লোক বলল যে এখন আপনারা যারা করোনার ভ্যাকসিন নিছেন, তারা হয়তোবা এখন অনেকে অ্যালার্জি বা চুলকানির ইস্যুতে ভুগতেছেন। যারা ভুগতেছেন না, দাঁড়াও হ্যাঁ সত্যি কথা। না না যারা না না ভুগতেছেন না আমি হাসতেছি কি লেগে জানোস কেন? আমার লগে হইছে এটা আমি তোর কাহিনীর পর আমি আচ্ছা, আমার আচ্ছা। কাহিনী হ্যাঁ, কমু না, না তোর আমার পাটাও কিন্তু এখনো চুলকাইতেছে। আমি ওকে? আমার কাহিনী তোর কাহিনী শেষ হোক পরে আমি আমার কাহিনী কমু আচ্ছা, তুই ক আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখন মানে কি করতে যাদের চুলকানি এখনো হয় নাই, তারা সিওর থাকেন তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধছে, খুব দ্রুতই তারা ক্যান্সারে হবেন। আর যারা এখনো ইয়ং আছেন তারা এইটুকু ধরে নেন আপনার ফিউচার প্রজন্ম হবে না। আর যদি হয় ওইটা হবে প্রতিবন্ধী। ওকে? সো আমার একটা থট আছে। ওইটা হচ্ছে যে এই কথাগুলো শুইনা হয়তোবা আমাদের মাথায় ওরকম একটা কনফ্লিক্ট তৈরি হইছে যে হ্যাঁ, আসলেই তো এরকম যদি হয়, আল্লাহ এরকম যদি হয়, এই যে ওভার থিংকিং, ওভার টেন্স হুম এই ব্যাপারটা হয়তোবা আমাদের আরো দুর্বল করতেছে। হইতেই পারে এইজন্য হ্যাঁ, হ্যাঁ। তো আমি হচ্ছে এই ব্যাখ্যাটা না শুনে আমি শুনছি ওই ছেলেটার ব্যাখ্যা। ওর কথা হচ্ছে যে প্রত্যেকটা রোগেরই একটা না একটা প্রতিষেধক আছে। আছে হয়তোবা ৪ বছর পর, হয়তোবা ২ বছর পর, হয়তোবা ১ দিন পর। হুম আছে কিন্তু। ওর কথা হচ্ছে তুমি কেমিক্যাল এই জিনিসগুলো ইউজ টু হবা না। নন কেমিক্যাল যেসব প্রোডাক্ট যেমন হচ্ছে তুমি মুরগি পালো, ওই মুরগির থেকে যেই ডিম আসবে ওই ডিমটা তুমি সকালে রান্না করে খাও। ওর কথা হচ্ছে তুমি ডেইলি খালি পায়ে হাঁটবা। কারণ কি? ডেইলি যদি তুমি ৩০ মিনিট খালি পায়ে হাঁটো তোমার বডি থেকে নেগেটিভ চার্জ হচ্ছে ওই যে আর্থ হুম টাইনা নেয় বা মাটি টাইনা নেয়। তুমি ডেইলি ৩০ মিনিট ১ ঘন্টা যতটুকু সময় পারো খালি পায়ে হাঁটবা। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ যেহেতু সকল শক্তির উৎস কি? সূর্য সূর্য। তুমি ওই যে সান ব্যাথ যেটাকে আমরা বলি, মানে অনেকে বাইরের দেশে বলা হয় সান ব্যাথ, আমরা বলি হ্যাঁ সূর্যের নিচে বইসা থাকো। হ হ ওকে? হ সূর্যের নিচে যতটা বইসা থাকা সম্ভব বইসা থাকবা। তাহলে কি হবে তোমার ওই ভিটামিন ডি এর যে ব্যাপারগুলা হুম ওইটা আরকি মানে ভিটামিন ডি হচ্ছে তোমার শরীরে কম থাকবে না। তো হ্যাঁ হ্যাঁ ভিটামিন ডি হিসাবেও তখন আবার আমি কিছু দেখলাম যে ভিটামিন ডি তে মানে এটার অভাবে আসলে কি, কি হয়? ভিটামিন ডির অভাবে একটা জিনিস হয় যেমন একটা নিউট্রিশনিস্ট উনার নাম হয়তোবা নাহিদা এরকম কিছু একটা ফেসবুকে আমি পাইলাম। উনার এইটার মধ্যে হচ্ছে আচ্ছা আমি তোকে এটা দেখাই। ওকে? দেখাবি যে কেমনে দেখাবি আচ্ছা দেখানোর দরকার নাই, আমি বলি। আমার হ্যাঁ হয়তোবা হ্যাঁ সবগুলা হ্যাঁ? হ্যাঁ বল তাইলে ভালো হয় না? আচ্ছা উনার নাম হচ্ছে নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদ। ওকে? হ্যাঁ তো উনার ব্যাখ্যা মতে এই যে আপনার যে ভিটামিন ডি মানে লক্ষণগুলো আছে, লক্ষণগুলা কি, কি? প্রথমটা হচ্ছে মাংসপেশিতে ব্যথা, হুম দ্বিতীয়টা হচ্ছে প্রায়ই ক্লান্তি লাগা, ৩ নাম্বারটা হচ্ছে আপনার মুড সুইং, ৪ নাম্বার হচ্ছে আপনার হাড়ে জয়েন্টে ব্যথা, ব্যথা ৫ নাম্বার হচ্ছে মাত্রাতিরিক্ত চুল পড়া। হুম ওকে? হুম ৫ টা পয়েন্ট আমি বললাম। ৫ টা পয়েন্টের মধ্যে আমাদের সবার সাথে কোনটা মিলছে, কোনটা মিলে নাই একটু বলো তো? আমার সাথে পার্সোনালি যদি বলতে যাই আমার মাংসপেশিতে হ্যাঁ, ব্যথা করে হ্যাঁ, আমারও সেইম। আমার তোর চিন্তা করে আমাদের বয়স কত ২১-২২ হ্যাঁ, এই এই ব বয়সে এই এই বয়সে অসুস্থতা? চিন্তা সিরিয়াসলি? ওইটাই তো আমার এই বয়সে কোমরে ব্যথা করে মাঝে মাঝে হুম, হ্যাঁ, তুই খেয়াল করছিস কথার মাঝখানে আমি একটা পিলো নিয়ে পিছে রাখছি এই যে হ্যাঁ, হ্যাঁ। কারণ কি ব্যথা শুরু হয়ে গেছে আমিও কিন্তু এই যে একটু আগে চেয়ারে বসছি। আমার কিন্তু এখন পোরশন চেঞ্জ। তুই হয়তো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ বুঝতেছিস। হ্যাঁ কারণ কি ওই যে থাকে না একটা মানে স্ট্রিক এমনি বয়ে থাকমু হুম, হয় না অনেক আমরা পারি কিছুক্ষণ না। হ্যাঁ, হ্যাঁ। কিছুক্ষণ হয়তোবা হইলেই অভ্যাস একটা। হ্যাঁ কিছুক্ষণ হইলেই এরপরে মনে কর গিয়া যে আমাদের অনেক ফ্রেন্ডেরই আছে চুল পড়ে হ্যাঁ, আমার চুল পড়া শুরু হইছে অলরেডি। তো শুরু হয়ে গেছে আচ্ছা তো হ্যাঁ, হ্যাঁ, এরকম আমার মাথা অনেকেই দিয়ে আছে বহুত যে চুল তো পড়ে। হ্যাঁ, নাহিদ পরে আমাদের অভি এদের হ্যাঁ। কিন্তু অনেক প্রবলেম হইতেছে চুল পড়া নিয়ে হুম, তারপর হইতেছে জয়েন্টে ব্যথা এটা আমি হ্যাঁ। এখন পর্যন্ত আমার কোনো ফ্রেন্ডের আমার মধ্যে মাঝে করে। আমার মাঝে করে। করে জয়েন্টে ব্যথা তাইলে তুই চিন্তা কর তাহলে তো আমাদের অভাব আছেই আচ্ছা পাঁচটার মধ্যে তো তিনটাই মিলে গেছে গা। আরো তো ২ টা অপশন আছে। একটা হচ্ছে প্রায়ই ক্লান্ত লাগা। হ্যাঁ ক্লান্ত সেম ক্লান্ত লাগে তো নাকি লাগে না? লাগতেছি ওকে। হ্যাঁ আর লাস্টের মানে ওইটা হচ্ছে ৩ নাম্বার বাট আমরা তো যেহেতু লাস্টে আছি সো হ্যাঁ লাস্টেরটা বলি। এটা হচ্ছে মুড সুইং। মুড সুইং হয় না? তো তা তো অবশ্যই তো মুড সুইং এখন কিন্তু আমাদের অনেক হয়, অনেক। হুম তো এখন কথা এখন হইতেছে যে ওইটাই
যে তোর ওইটাই এখন অভাব আমাদের কি আছে। কি এখন এখন ওই ছেলেটার মতামত হচ্ছে যে তুমি কোন ধরনের এই যে নতুন যেটা আসতেছে হ্যাঁ। ডিজিজ কারণ হুম। অলরেডি একটা ভুল করে ফেলছো। এখন ওই ভুল চিন্তা কইরা আরো টেনশন বাড়ানোর কোনো দরকার নেই। দরকার নেই। তুমি ডেইলি তুমি এটা কাটায় উঠতে পারবা, হয়তোবা সম্পূর্ণ না বাট কিছুটা, হুম। তাই তো? যার ক্যান্সার হয় উনি কিন্তু প্রথম চান্সেই পারে না, বাট ওই যে কেমোথেরাপি নিতে নিতে ওই ওষুধের মধ্যে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু কাজ হয়। হ্যাঁ, আবার ওই ব্যাপারটা লোকটারও ইচ্ছা থাকে যে বাঁচার। হ্যাঁ, যদি এ হ্যাঁ অনে বাঁচার অনে হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছাই না অনেকগুলা থাকে থাকে। তাহলে কি? নাইলে যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু ১ম এই কোনো হয়তোবা ওষুধই আ হইব না। তখন আর দেখা যায় স্ট্রোক করে মানুষ। যেমন কেমোথেরাপি যখন নেয় তখন কিন্তু ভালো কোষগুলাও নষ্ট হইতে থাকে। হুম, হুম, হুম। তখন কি হয় গলায় কিন্তু অনেক ধরনের মানে এমন অনেক যাদের গলায় ক্যান্সার হয় অনেক সময় দেখা যায় ওরা খাইতে পারে না একটা পর্যায়ে। ওই যে হুম। আমরা নরম ভাত যে বলি ওইটা একটা পর্যায়ে নাক দিয়ে দিতে হয়। কারণ গলা দিয়ে নেওয়ার মতো হচ্ছে উনারও হচ্ছে ওই মানে শক্তিটা থাকে না। থাকে না। বা উনিও নিতে চায়ও না। এরকম অনেক মানুষ আছে হুম, হুম। আমার চোখের দেখা। তো কথাগুলো তো শুনলে। এখন ওর মতামত হচ্ছে তুমি হচ্ছে এই যে কেমিক্যাল যে প্রোডাক্ট গুলো এগুলো বর্জন করবা। দ্বিতীয়ত হচ্ছে তুমি ডেইলি খালি পায়ে হাঁটবা যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, আমরা অনেকে থাকি যারা বাসায় ফ্ল্যাটে থাকি। হুম। আমাদের সবার কাছে হচ্ছে ওই যে ঘাসওয়ালা পরিবেশে হাঁটা পসিবল হয় না। পসিবল হয় না। তো ওইটার জন্য কি করা যেতে পারে? তুমি ছাদে হাঁটো। তুমি হুম। যতটুকু সম্ভব ছাদে হচ্ছে সম্ভব। পায়চারি করো। হুম। আর ৩ নাম্বারটা হচ্ছে তুমি ডেইলি সান বাথ নাও। কয়টা থেকে কয়টা? তুমি হয়তোবা ১০ টার পর থেকে যে কয়টা পর্যন্ত মন চায়। হুম। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটা আমি খেয়াল করলাম যে হ্যাঁ, আমরা এখন যারা এই আমাদের বয়সী যারা আমরা কিন্তু মেক্সিমামই হচ্ছে মোবাইল কেন্দ্রিক। হ্যাঁ। তাই না? তা তো মোবাইল অবশ্যই। কেন্দ্রিক মানে কি? আমরা কি বাইরে মোবাইল কেন্দ্রিক? মানে বাইরে হাঁটাচলা করার সময় আমরা মোবাইল ইউজ করতে পছন্দ করি? নাকি ঘরে বইসা কম্বলের নিচে মোবাইল ইউজ করতে পছন্দ করি? ঘরে বইসা কম্বলের নিচে স্বাভাবিক। এক্সাক্টলি। তার মানে ওইখানে কিন্তু অলরেডি আমরা একটা ওই একাকিত্ব পরিবেশ তৈরি করে ফেলছি। হ্যাঁ। এইটা করা উচিত না। যতটা সম্ভব স্ক্রিনিং টাইম কমায় দেয়া ভালো। হুম। তারপর বাইরে যাও, ঘুরো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, মিল আ দেখাশোনা করো। কারণ আগের সময়ে কিন্তু এইসব জ্বর, ঠান্ডা, কাশি এগুলো কিন্তু কিছু ছিল না। ছিল না, কমই, যেমন হ্যাঁ। আমরাও বলতে পারি যে আমাদের ছোটবেলায় যখন হচ্ছে আমাদের জ্বর হইতো বা ঠান্ডা কাশি হইতো, আমরা কিন্তু কখনো বলতাম না যে আচ্ছা জ্বর হইছে তাইলে খেলতে না যাই। আমরা কিন্তু কখনো এই কাজটা করিনি। জ্বর হইছে এইজন্য আমরা খেলতে গেছি। হুম। কখনো ওরকম হ্যাঁ, অনেক সময় বাসায় হয়তো যখন ধরা খাইছি তখন তো হচ্ছে পিটাইছে। "এই তুই হ্যাঁ। কি লেগে খেলতে গেছিস বা বাসায় বসায় রাখছে।" বাট ওইটাই, ওইটাই। নরমালি কিন্তু আমাদের ঝোঁক ছিল বাইরে খেলতে যাওয়া। হ্যাঁ। ঠিক? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ছেলেটার কথা একদম খারাপ বলে নাই। ওর মতামত হচ্ছে আপাতত আমরাও তো সবাই আর ডিজিজ এক্স নিয়ে এত জানি না। আমিও যেমন আমি কিন্তু জানি না। আমি ছেলেটার মতামতটা জাস্ট তোর সাথে শেয়ার করলাম। শেয়ার ঠিক? করছস। হ্যাঁ, তো আমিও ব্যাপারটা নিয়ে ওরকম স্টাডি হুম। করি নাই, কিছু করি নাই। তো ওর কথাটা হচ্ছে যে হ্যাঁ, তুমি আপাতত সানবাথ নাও। তোমার হচ্ছে ৩ টাই জিনিস। একটা হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট গুলা বর্জন করবা। হুম। 2nd টা হচ্ছে তুমি হচ্ছে এই যে সানবাথ নিবা ১০ টার পর থেকে বা সকালে ট্রাই করবা সূর্যের নিচে বসার। বসার। বা সূর্যের তাপটা যেন তোমার গায়ে লাগে। হুম, আর হুম। ৩ নাম্বারটা হচ্ছে খালি পায়ে হাঁটা। বুঝতে পারছি। এই ৩ টা হচ্ছে। আর হচ্ছে নতুন যে ভ্যাকসিন আসতেছে এইটা মানে কোন ধরনের ভ্যাকসিন না নেয়া। না নেওয়া। হুম। মানে ওর কথা হচ্ছে তোমার জ্বর হইছে, যেহেতু জ্বরটা হইছে অটোমেটিক্যালি কাইটা যাবে। বুঝছি। তোমার যেহেতু জ্বরটা আসছে তুমি ওই অনুপাতে চালায় যাও, তুমি ওই অনুপাতে কাজ করো। তুমি মেন্টালি এরকম ভাইবো না যে তোমার জ্বর আসছে। তুমি মেন্টালি এইটা ভাইবো না যে তোমার ঠান্ডা লাগছে। আমি কিন্তু এই ওই যে আমার হয়তোবা আমার অসুস্থতা শুরু হইছে ৬ ডিসেম্বর থেকে। অ্যান্ড আজকে কিন্তু ২০ ডিসেম্বর, তাই না? ওটাই তো। হ্যাঁ, হ্যাঁ। আমার কিন্তু এই লম্বা একটা সময় ধরে বাট আমি এখনো বলতে পারি যে আমি এখন পর্যন্ত একটা নাপা খাইছি। আর কিছু না। বুঝছি। এই কারণ তুই অসুস্থতার জন্য এখন একটা ওগুলার নাপা খাইছি। কেমিক্যাল থেকে দূরে থাকতে চাচ্ছস। এই আরকি। আমি চাইতেছি আমি সূর্যের নিচে বসবো। আমি প্রাকৃতিক খালি ভাবে বা পায়ে ইয়েতে। হাঁটবো হ্যাঁ। আমি হয়তোবা আমি ২০ টা পুশ আপ দিতে পারতেছি। বাট আমি চেষ্টা করব আরো আগানো। হুম। আমার শরীরের জন্য কারণ হ্যাঁ, এইটা একদিনে পসিবল না। কারণ যেইখানে আমরা হচ্ছি সবাই এখন অলস প্রজাতি হয়ে গেছি। এখন ২-১ টা কাজ আমাদের আসলে শরীরে হয় না। হয় না। তো হুম। তারপরেও যতটুকু সম্ভব হয়, যতটুকু চেষ্টা হয় মানে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ। যতটুকু আরকি নিজের সারাউন্ডিংস এ থাকে।
এইটুকুই। বুঝতে পারছি। তো এখন হইতেছে যে কি তোর এই যে তোর এখন মানে পার্সোনাল মতামত হচ্ছে যে কি করোনাটার জন্যই এইসব প্রবলেম গুলো হচ্ছে তোর, তাই না? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে হ্যাঁ, করোনা একটা এক্সপেরিমেন্ট ছিল। মানে এটা আমার তো মতামত না। এটা হচ্ছে ওই ছেলেটার মতামত। তো বুঝছি বুঝছি, হ্যাঁ। এখন স্বাভাবিকভাবে একটা মাইক্রোবায়োলজির স্টুডেন্ট কিন্তু আমাদের থেকে এইসব ব্যাপারগুলো থেকে কিন্তু একটু বেশি জানবে। বেশি ইভেন জানবে। ওদের ইভেন ওদের জ্ঞানটাও কিন্তু এইসব জিনিস আরো বেশি থাকবে। কি? হুম। এই জন্য আমি হচ্ছে আমার মানে ওর মতামতের গুলা আমি তোর সাথে শেয়ার করলাম। শেয়ার করছিস, বুঝতে বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে যেহেতু পারছি। যেহেতু আজকে আজকে অনেকদিন পর এই ব্যাপারটা নিয়ে আসলে আসা, ব্যাপারটা নিয়ে, কথা বলা। হ্যাঁ কারণ হ্যাঁ। রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে যে কারণ ব্যাপারটা কি যতক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ হবা না ততক্ষণ পর্যন্ত তুমি অসুস্থতা নিয়ে ভাববা না। ভাববা না। কি? হুম। হ্যাঁ। অসুস্থ হইলেই তোর জ্বর হইছে এখন তুই জ্বর নিয়ে ভাবতেছিস। তোর হ্যাঁ। যখন জ্বর হয় না কিছু না তখন কোনদিন তুই জ্বর নিয়ে ভাবছিস? না, তা তো মানে অবশ্যই। এত কিছু ভাবার টাইম আছে আমাদের। ব্যাপারটা হচ্ছে ওইটাই। এরকম। যেমন এই যে বাট আমার এখন আমরা যখন ভাবতেছি হ্যাঁ। পায়ের প্রবলেমটা হইলো, তখন যে আমি পায়ের ফুড সোয়েলিং তোর তো ফুড সোয়েলিং হয়েছিল। যা যা ডিটেলস জানার সব জানা লিছি আমি, কিন্তু অন্য সময় তো আমি এগুলা ভাবার চিন্তাও আসে নাই বা ইচ্ছাও নাই আমার, এগুলো না, ভাইবা না। কি লাভ, এরকম আর কি একটা কাইন্ড অফ ব্যাপার। আর হুম, হুম। করোনার যে কথাটা কইছো সেটা আসলে হইতেই পারে, বলা যায় না, কারণ কি আমারও তুই চিন্তা কর করোনার টিকা তো আমরা একসাথেই নিছি, তাই না? হ্যাঁ, তুই কি একসাথেই নিছি। কলেজেরটার সাথে নিছিলি না, কলেজে যখন প্রথম আমরা? ২ টা নিছি। হ্যাঁ, হ্যাঁ, কলেজের ২ থেকে টাই না? নিছি। একটা নিছে হচ্ছে ওই যে হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল থেকে। হ্যাঁ। ওইটা নিছি মনে হয় পরীক্ষার আগে। আগে আর পরীক্ষার পরে মনে হয় নিছিলাম হচ্ছে এই যে মাইলস্টোন। মাইলস্টোন যে হ্যাঁ। দিয়াবাড়ি ক্যাম্পাস ওই সেম এইটাতে। সেম হ্যাঁ। সেম আমরাই একলগে নিছি আমরা। এখন কথা হচ্ছে কি এটা নিছি, এরপরে কিন্তু ডোজ নিই নাই। না, আমরা নেই নাই। তোর এই যে ইদানিং কিন্তু সবার ওই যে তুই যেটা একটু আগে বললি কথার মাঝখানে যে চর্মরোগের যে ব্যাপারটা, চুলকানির যে হ্যাঁ, ব্যাপারটা, এটা কিন্তু আসলেই কোনটা? বাড়ছে। কোনটা? চুলকানির ব্যাপারটা হ্যাঁ, চুলকানির ব্যাপারটা অনেকবার। অনেক বাড়ছে, আমার নিজেরই প্রবলেম হয়েছে, বুঝতে পারছস? আমার নিজেরও। তোর এই যে তোর এই জায়গাগুলো আছে না, এই জায়গাটা, এই জায়গায়, হুম, পর হচ্ছে এই জায়গাগুলোতে, মানে হুদাই নর্মাল একটা জায়গা, বুঝছস না? এরকমও না যে তোর এই জায়গার ভিতরে কোনো ময়লা লাগতেছে বা কিছু, মানে জায়গাগুলো হুম, কিন্তু মোস্ট অফ দ্য টাইম টি শার্টও এরকম থাকে আমার, হুম। কিন্তু কি কারণ এটাই বুঝলাম না, ভয়ঙ্কর একটা অবস্থা। এরপরে কি মানে হয়েছে চুলকানি বলতে কি না, না ভয়ংকর অতটা হয়তোবা তোর কাছে হয়তো হইছে, আমার কাছে অতটা হয় নাই। মানে হ্যাঁ। আমি সাধারণত খেয়াল করলাম যে মানুষ শুধু চুলকাইতেছে। এই যে হুম। আমি তোর সাথে কথা বলতেছি আমি কিন্তু এই যে একটু আগে মুখে চুলকাইছি এই যে এখন আমার চুলকানি হইতেছে। বুঝছি। হুটহাট করে হুটহাট। আগে হুম। কিন্তু এইটা কিন্তু সাধারণ ছিল না। হয়তোবা বলতে পারো যে শুষ্ক। ত্বক শুষ্ক তাই বইলা। আমার ত্বকটা কি শুষ্ক নাকি ভেজা? আশা ভেজা করি ভেজা তো বুঝতে লাগতেছে, পারতেছি। হ্যাঁ। আমি কিন্তু ঘামতেছি। হ্যাঁ, ওকে? দেখা যাইতেছে। হ্যাঁ। তো ঘামের মধ্যে আমার এইটা কেন হবে? হুম, ওইটাই। কারণ তো যেই এখন জায়গায় পানি লাগে ওই জায়গায় চুলকায় না। হুম। এটা আমরা সবাই জানি। হ্যাঁ। তো এখন কথা হইতেছে কি, পরে তো ওই যে ডক্টরের কাছে গেলাম, যাওয়ার হুম, পরে দিয়ে তো হে ওষুধ দিছে। এখন ডক্টর ভালোই, কারণ ওষুধগুলো হুম, আমার সাথে মানে আমার উপর সাইড এফেক্ট ফালাইছে, হুম। বুঝছস? ফালাইয়া পরে হইতেছে এই পায়ের যে প্রবলেমটা বললাম না, যে হাঁটতে প্রবলেম ফুড হইতেছে। সোয়েলিং এর যে ব্যাপারটা, হ্যাঁ। এটার থেকে তারপরে তো বিশাল একটা মানে মানে শুরু প্রবলেম হয়ে গেল। হয়েছিল তোর চুলকানি দিয়ে। হ্যাঁ, চুলকানি দিয়ে প্রথম প্রবলেম, চুলকানি ঠিক করার জন্য তো চুলকানি ডাক্তারের কাছে গেছি আমি। হ্যাঁ। এরপরে হচ্ছে যে কি ওই যে ওষুধ খাইছি, ওষুধের সাইড এফেক্টে তোর ফুড সোয়েলিং হইলো, এরপরে তো আরো একাকার অবস্থা। এখন তো আল্লাহর রহমতে আস্তে আস্তে মানে ঠিক হইছে, হুম, আমার অনেকটুকু প্রায় 90 থেকে 95% ঠিক আছে পা। এখন হুম, জাস্ট খালি পায়ের আঙ্গুলগুলো আছে না, তোর হুম। আঙ্গুলগুলোর একবারে লাস্টে যে জায়গাগুলো আছে না, এতটুকু জায়গাগুলা, যে নখের জায়গাগুলো। হ্যাঁ, ওই হুম, জায়গাটাতে একটু হালকা হালকা ইয়ে আছে। তোর মানে কিরকম, চুলাটা। তোর হালকা হালকা মানে ধর বলতে পারো যে একটু অবশ অবশ লাগতেছে, কাইন্ড অফ এরকম। তো এইটাই যে তোর এটা কিন্তু এই চুলকানির যে ব্যাপারটা কি, এটাই বলতেছিলাম মেইনলি, যে তোর সবাই বলতেছে যে করোনার টিকাটা দেওয়ার যারা দিছে এদেরই এটাই স্পেশালি হচ্ছে এই প্রবলেমটা, এই আর কি। রাফি, শুনতেছস? হ্যালো সাজ্জাদ। হ্যাঁ, শুনতেছস? হ্যাঁ, এই যে এখন ক্লিয়ার বল। তো এই আর কি। তো এখন হচ্ছে যে কি এগুলো তো আসলে একটা টেনশনের ব্যাপার, আর ওয়েস্টার্ন কান্ট্রিরা তো চাইতেছি আবার সবকিছু আর কি ডেফিনিটলি। নিজেদের আন্ডারে নেওয়ার জন্য। তোর ওই যে এলজিবিটি কিউ যেটা কইলি ওইটা, হ্যাঁ। এরপরে যে হচ্ছে যে কি তোর মানে শুধু এলজিবিটি কিউ করলেও ভুল হইব, মানে ওরা যেমন গান বলস বা যেটাই বলস না কেন, নিজেদের মানে পুরো A to Z যত ভাবে হুম। পারা যায় আমাদেরকে যাতে এদের নিজেদের কন্ট্রোলে রাখতে পারে সেটার কিন্তু খুব বড় সড়ভাবে চেষ্টা করতেছে।
অবশ্যই, হ্যাঁ। এখন সাধারণ মানুষ না এগুলো নিয়ে না ভাবে না, ভাবতেছি কি আরে গানটা তো আমার ভালো না, লাগছে, আমারে তো কেউ জোর করে সাধারণ মানুষ শোনাচ্ছে কি না। না, না। এখন কথা হচ্ছে মানুষ কিন্তু গানটারে না একটা মানে মিউজিকটারে ওনারা কি বলে জানো? মিউজিককে মানুষ বলে আর্ট। হুম হুম। সিনেমাকে বলে একটা আর্ট। এটা একটা সংস্কৃতির সাথে মানে একতাবদ্ধ হয়ে আছে। এরকম হ্যাঁ। কিছু বলে। এখন মুসলিমদের কথাই কিন্তু আ সাউন্ড বা মিউজিক এগুলা কিন্তু না। আমরা হুম অনেক হুম। তুর্কি সিরিজে দেখি যে, আরে তুর্কি সিরিজে তো গান হয়। তাইলে কি গান খারাপ নাকি? ওকে? যেমন আমার একজন মতামত দিছে যে, অ্যা মানে আমি আগে হচ্ছে একটু মোচ রাখতাম। হ্যাঁ। তখন আমারে বলছে যে, আপনি মোচ রাখেন কেন?" আমি বলছি যে, "ভাই মোচ রাখছি তো এমনিতেই শখ কইরা।" ওই যে আমার আমার এই ব্যাপারটা ছিল যে, ভাই অটোম্যানদের যে জেনিচেরি ওরা তো মোচ রাখতো। এইজন্য আমি রাখছি। অটোম্যানদের জেনিচেরি কি মুসলমান নাকি? আমি বললাম, "মুসলমান না হইলে কি মেয়ে-মেয়ে রাখতো ওরে?" মানে মানে হুম যুক্তি বিতর্ক আরকি হুম এরকম হুম আরকি। হুম। তো ওই ওই একটা সময় আমি খেয়াল করলাম একটা অদ্ভুত ব্যাপার যে মানুষ আ মানে দাড়ি রাখা, মোছ রাখা কি সুন্নাত না? হুম হুম। মানে দাড়ি রাখা সুন্নাত। মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাল্লাল্লাহু বলছে আলাইহি যে সাল্লাম। তুমি দাড়ি বড় করো এবং গোঁফ ছোট করো। কি? হুম। এইটা তো বইলা গেছে। কিন্তু এটা তো সুন্নাত। হ্যাঁ, ঠিক আছে। না সুন্নাতও মানবা তুমি, ফরজও মানবা। বাট ঐদিন আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার একটা জায়গায় হচ্ছে ইন্টারভিউ ছিল। ওকে? আ আমার হচ্ছে বিমান বাহিনীর একটা ইন্টারভিউ ছিল। হুম। কমিশনড অফিসার। তুই তো জানোস আমি ওইসবই হ্যাঁ ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো একটা কারণে আমার হচ্ছে ক্লিন শেভ করতে হয়। হুম ওকে? তো স্বাভাবিক একটা ফরমাল জায়গা ওখানে মানে ক্লিন শেভ করে না গেলে হুম। কেমন দেখায়, তাই না? তো আমি হচ্ছে তখন হচ্ছে আমার খোঁচা, খোঁচা দাড়ি। তো আমি হচ্ছে ক্লিন শেভ করে ওইখানে যাই। তো যেহেতু ক্লিন শেভ করছি তো ঐদিন ওইখানে মানে ভাইবা-টাইবা দিয়ে আমি হচ্ছে ভাইবা দিয়ে আমি হচ্ছে বাসায় আসি। আর বাসায় আসার পর আমি হচ্ছে নামাজ-টামাজ পড়ি। তো একটা মসজিদে আমি নামাজ পড়তে যাই। ওইখানে আমারে বলে যে, " তুমি কি হিন্দু নাকি মুসলিম?" একটা মুরুব্বি উনি হঠাৎ করে আমার ধইরা বলল যে, "তুমি হিন্দু নাকি মুসলিম?" তো আমি বললাম যে, "আমি মুসলিম। না হলে তো নামাজ পড়তাম না।" তো উনি বলছে যে, আ "তুমি যে মুসলিম তাহলে তুমি দাড়ি রাখো না কেন?" আমি বললাম, "না, আমি একটা কারণে হচ্ছে দাড়ি কাটলাম।" কয়, "তুমি তো কাফির, তুমি তো গুনাহগার। এই বেয়াদ্দব আমার মুখে, মুখে তর্ক করো তুমি। তোমার দাড়ি নাই, তুমি মসজিদে নামাজ পড়তে আসো কেন?" এখন কথা হচ্ছে দাড়ি রাখাটা বেশি দরকার নাকি মসজিদে নামাজ পড়াটা বেশি দরকার? তা তো অবশ্যই মসজিদে নামাজ পড়াটা বেশি দরকার। না, নামাজটা কিন্তু আগে দরকার। হ্যাঁ, নামাজটা তুমি তো একটা ফরজ কারণে হয়তো আর দাড়ি হ্যাঁ, রাখা তো সুন্নত। তাই হ্যাঁ, না? না এখন আবার অনেকে বক্তব্য দিবে যে হচ্ছে যে ফরজ আর সুন্নাত ২ টাই তো পালন করতে হয়। হ্যাঁ, করতে তো কি? হয়। কিন্তু আগে হ্যাঁ, কোনটায় বাট মাস্ট? ফরজটা কিন্তু মাস্ট, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। হ্যাঁ, এটাই। সুন্নাত হচ্ছে তোমার করতে হবে যেহেতু এটা রাসূলের হচ্ছে সাল্লাল্লাহু রাসূল আলাইহি এগুলো সাল্লাম করে যেহেতু গেছে, করছে। রাসূল বলে গেছে। সো হ্যাঁ, এটা তোমার করতে হবে। হুম, বাট ফরজটা হচ্ছে তোমার মাস্ট, এটা মাস্ট। করতেই হবে। এটা তো আল্লাহর হুকুম বলতে গেলে। একটা হচ্ছে মানে করতেই হবে, আরেকটা হচ্ছে করতে হবে। হ্যাঁ, একটার লাস্টে রস্বই আছে, একটা লাস্টে নাই। নাই। বাট হ্যাঁ, ২ টারই কিন্তু ইম্পোর্টেন্স আছে। হুম, আছে না? তা তো এখন অবশ্যই। একটা মুরুব্বি হুট করে এটা বইলা দিল। এখন আমার কাছে মনে হইছে যে আব মানে আমার দেশের বা আমার যে সোসাইটির মানুষগুলো, হুম, আমার মনে হইছে এরা শিক্ষিত অবশ্যই। বাট এদের শিক্ষার এখনো অনেক জায়গায় অনেক অভাব আছে। হ্যাঁ, অনেক কিছু। কারণ কি? হ্যাঁ, এরা মনে করে যেমন একটা মুরুব্বি আমি আরেকটা ঘটনা বলি। একজনকে বললাম যে সাইডে দাঁড়ায়া সিগারেট খাইতেছে। হুম, উনার দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ উনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। তোদের বাট এলাকার? দাঁড়িয়ে আছে হ্যাঁ, আমাদের এলাকারই। তো উনি মেহেদি লাগাইছে দাড়িতে। মানে টুপি-টাপি পরা খুব ভালো মানুষ। তো আমি হচ্ছে তখন হচ্ছে নামাজ পড়ে বের হইছি, জুমার নামাজ পড়ে। হুম, ওকে? এর অনেকদিন আগের ঘটনা। অ্যান্ড উনি হচ্ছে বাইরে দাঁড়ায় ছিল। একটা দোকানের বাইরে দাঁড়ায় ছিল অ্যান্ড উনি দাঁড়ায় সিগারেট খাইতেছে। হুম, উনি মসজিদের কোনো সভাপতি না বাট কমিটির সদস্য। বুঝছি, বুঝছি। আমি হচ্ছে উনি হচ্ছে আমি যেই রাস্তা দিয়ে যাইতেছি উনি ওইখানে দাঁড়ায় হাঁটাহাঁটি করতেছে আর বিড়ি খাইতেছে। তখন আমি হুম, বললাম যে, "আঙ্কেল একটা জায়গায় দাঁড়ায় আপনি বিড়ি খান।" কারণ কি? আমার কাছে লাগছে যে আপনি যে হাঁটাহাঁটি করতেছেন, এই ধোঁয়াটা আপনার পেছনে হচ্ছে একটা বাসা। তো ওইখানে তো আপনার হচ্ছে মানে তা তো ধোঁয়া অবশ্যই। যাইতেছে, তাই না? হ্যাঁ, আর তো হাঁটতেছে আমা যেহেতু আমা মানে আশেপাশের হ্যাঁ। মানুষের কাছেও যাইতেছে ডিস্টার্বিং একটা আমার ব্যাপার। বক্তব্য হচ্ছে ওই যে একটা মানে আপনি একটা সাইডে দাঁড়ায় মানে ওই বাসার পাশেই একটা হচ্ছে ওই যে ফ্যাক্টরির মতো ছিল। ফ্যাক্টরিটা ঐদিন অফ। তো আমি অত কিছু তো আর খেয়াল করি না। আমি বলছি আপনি একটা ওই যে বা আপনি একটু সাইডে গিয়ে খান বা একটু হ্যাঁ, ভেতরে গিয়ে হ্যাঁ, খান। হ্যাঁ।
আমি অনেকদিন আগে বলছি তো কথাটা পুরাটা হয়তো বা আমার মনে নেই। বুঝছি তো উনি ওনার হাতে ফোন ছিল, বুঝছো? উনি কথা বলতেছিল। উনি হঠাৎ ফোনটারে হচ্ছে রাইখা আমি বলে, "এই এদিকে আসো। আমাকে চিনো আমি কে?" আমি বললাম, "আমি তো আপনাকে চিনি। আপনি হচ্ছে এই যে আপনাকে আঙ্কেল আমি দেখছি আপনি মসজিদে নামাজ পড়েন। হুম তোমার কত বড় সাহস তুমি আমার আমার সাথে এরকম ভাবে কথা বলো? কি হইছে? কি সমস্যা?" তা আমি বললাম যে, "না আঙ্কেল কোন সমস্যা না। আমি আসলে আপনাকে বললাম যে আপনি তো আমার চাচা খালুর বয়সী, চাচা মামার বয়সী। আসলে আপনি যে সিগারেট খাচ্ছেন এটা তো" মানে আমি ওনারে বলি নাই যে সিগারেট খাইতেছেন এটা তো না আপনার ক্ষতি। হ্যাঁ আমি ওনারে বলছি যে আপনি যে সিগারেট খাইতেছেন এটা একটা সাইডে গিয়ে খান। হ্যাঁ কারণ মানুষের তো ওকে? ক্ষতি হচ্ছে না আমার কথা হচ্ছে আপনার ক্ষতি হইলে আপনি মরবেন। হ্যাঁ হ্যাঁ আপনার বাট আপনি মরতে গিয়ে আপনি আরো ১০ জনের নিয়ে কেন মরবেন? ওইটাই এইটাই। সব জায়গায় তো আর collateral damage বললে হয় না। না কিছু জায়গায় আপনি মরতেছেন আর আপনি যদি একা বিষ খান আপনি কেন সবাইরে নিয়ে খাবেন? ওইটাই আমার কথা হচ্ছে এইটা। পরে উনি হচ্ছে তর্ক-বিতর্ক লাগাইছে যে কত বড় বেয়াদব দেখছেন? উনি আবার আশেপাশের লোক দেখাইছে। পরে হচ্ছে এখন যেহেতু এলাকার মুরুব্বি মানুষ তো এলাকার কয়েকটা একটু গুন্ডা-পান্ডা আছে না? হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ "কাকা, কাকা" আয়া কয়, "কাকা কি হইছে কাকা কন? কাকা কিসে কি হইছে? আপনার আপনি কি কইছে কাকা খালি কন?" কত বড় সাহস মসজিদ দিয়ে বাইরে হয়ে আমারে কয় সাইডে খাড়াইতে। আর পোলাপাইন তাইয়া ২ টা তোরে চেতা একটায় টান দিয়ে আমার জায়নামাজ দিছে, ৭-৮ টা আমারে ঘেরাও দিছে। এটা আমি কবের কইছি, কাহিনী "আল্লাহ" এটা হচ্ছে অনেক দিন আগের মাসখানেকের কাহিনী। তো আ- উনি আমারে বলছে মানে যে আমাদের সাথে কি দেখা হওয়ার পরের কাহিনী এটা অনেক আগের, অনেক আগের। এরপরে দেখা হয়নি আমাকে এটা অনেক আগের প্রায় ১-১.৫ বছর আগের, ২ বছর আগের। ও আচ্ছা আচ্ছা অনেক আগের কাহিনী। তো তখন হচ্ছে উনি আমারে বলছে যে, "এই তো তুমি কত বড় বেয়াদব তুমি হচ্ছে এই যে আমার সাথে এরকম ভাবে কথা বলছো?" তো আমি বললাম যে, "আঙ্কেল আপনি কি এটা করছেন?" তো আমি তো আপনাকে ভদ্রভাবে বললাম, তাই না? হুম "যাও তোমার যেন আর কখনো না দেখি। নামাজ পড়ে চুপচাপ মাথা নিচু করে চইলা যাবা। আজকালকার ছেলেরা এত বেয়াদব হইছে সালাম দেয় না, খালি গুরুজনদের সাথে বেয়াদবি। যাও।" লোকটা আমি তো আচ্ছা ঠিক আছে। ভাই মাইর খাওয়ার চাইতে তো ভাই মানুষের ক্ষতি হোক বাট নিজে মাইর না খাই। ব্যাপারটা ওইটাই ওইখানে ওরকম। আগে নিজেরে বাঁচাই কারণ এইসব পোলাপাইন এলাকার মানুষ। হ্যাঁ হ্যাঁ আমি যদি এলাকায় থাকতে চাই আমার অবশ্যই এইসব একটু বুঝে শুনেই চলতে হবে। তা তো সব অবশ্যই জায়গায় তো আর হচ্ছে বিদ্রোহী মনোভাব দেখায় লাভ নেই। হুম আমি চলে আসছি তো আমার ব্যাপারটা খুব খারাপ লাগে। একটা পর্যায়ে বুঝলাম যে আ মানে ব্যাপারটা আমার কাছে এরকম লাগলো যে এই মানুষটারে আমি অনেকদিন দেখছি মসজিদে হচ্ছে ইমাম সাহেব বলে যে এখন আমাদের সামনে কথা বলবেন অমুক, এখন আমাদের সামনে কথা বলবেন এলাকার গণমান্য একজন ব্যক্তি অমুক। ওইদিন হচ্ছে উনি গেছে। হুম একটা দিনের কথা বলতেছি যে ঐদিন উনি গেছে। উনি গিয়ে উনি বলতেছে যে উনি হচ্ছে মাইক নিছে এবং বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আ আজকে আমরা হচ্ছে মিলাদ পড়াবো। অমুক একটা কি জানি একটা ইস্যু ছিল। মানে ব্যাপার নিয়ে একটা মিলাদ পড়াবেন হুম মসজিদে। তো সবাই তো উনি বলছে সবাই থাকবেন। এরকম মানে খুব ভালো কথা কইছে। ভালো কথা বলছে। তো আমি চিন্তা করলাম যে আ মানে আ উনার মতামত বা উনার এইসবে মনে হইছে যে মানে আমার কাছে লাগছে। আমি জানি না উনার কেমন লাগছে। এই ব্যাপারটা আমার কাছে লাগছে যে উনার কাছে সিগারেট খাওয়া ইটস ভেরি নরমাল। ওই যে একটা নাটক দেখছিলাম না যে বলছে যে আ আপনি কি হচ্ছে গাঁজা খান? কয় গাঁজা তো সব কয় আপনি কি নেশা করেন? কয় না স্যার আমি তো কোনদিন নেশা করি নাই। পরে কয় কেন আপনি কি গাঁজা খান? কয় গাঁজা তো সবাই খায়। গাঁজা কি নেশা নাকি? তো আমার লোকটার কথায় আমার ওরকম মনে হইলো যে সিগারেট তো সবাই খায়। সিগারেট কি খারাপ জিনিস নাকি? মানে মানুষ এখন ধূমপান করা কি হালাল নাকি হারাম? ওটাই তো এটা তো এবার বুঝতে হারাম। হইব ধূমপান করা কিন্তু হারাম। হ্যাঁ বাট তুমি ধূমপানটারে হারামটারে তুমি হচ্ছে নরমালি নিছো। বাট তুমি একটা ছেলে হচ্ছে একটা কারণে দাড়ি কাটছে তুমি হ্যারে ধরছো যে এই ছেলে তো কাফির। হুম তো ওইখান থেকে আমার আমি আমার দিক থেকে আরকি বললাম। আমি সবার দিক থেকে বলতেছি না। আমি আমার দিক থেকে বললাম যে মানে আমার দিক থেকে এরকম লাগছে যে মানুষ হয়তোবা আরেকটু নলেজ গেইন করলে মানুষের জন্য ভালো। হুম তাই না? তো এই কথাটা আসলে কেন বললাম যে দেশের বিভিন্ন পরিস্থিতি হয়, দেশের বিভিন্ন অনেক কিছু হয়। কিন্তু কয়টা মানুষ নিজের স্বজ্ঞানে ওইটা ভাবে? ওইটাই সবাই কিন্তু ভাবে না। ভাবে না আর এইটাই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে আমি জিনিস অবজার্ভ করলাম। যেহেতু আমি ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট বোথ। ওকে? হুম আমি হচ্ছে ইটস ডিপেন্ড যেমন মাঝে মধ্যে নিজেকে হচ্ছে ওই যে
মুন নাইটের ক্যারেক্টারটার মতো মনে হয় হুম 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 যে হুম আমি হুম। আমি কি স্টিভেন গ্র্যান্ট, আমি কি ওই যে জন লকলে, নাকি আমি হচ্ছে ওই যে মার্ক স্পেক্টর। আমারই নিজের মধ্যে ওই যে এই যে এটা কি বলে, কি পার্সোনালিটি আইডেন্টিফিকেশন না ডিসঅর্ডার এরকম কিছু হ্যাঁ হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডার, হ্যাঁ হ্যাঁ। পার্সোনাল ডিসঅর্ডার এরকম কিছু একটা। তো আমার কাছে এরকম মনে হয়। তো আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে গণমাধ্যম ব্যাপারটা কি, গণমাধ্যম ব্যাপারটা মানে সংবাদ মিডিয়া যে হুম এই হুম। এরা আমাদের আসলে কেমনে মিস ইনফরমেশন দেয়। আজকে বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে। হ্যাঁ। কথা হয়েছে যে একটা লোক ওই আমার রাস্তা বাসার এখানে তো দেখছো, আমার হচ্ছে রাস্তার এখানে হচ্ছে রাস্তা ওই সাইডে হচ্ছে ব্রিজের কাজ চলতেছে, হুম ওকে। তো ব্রিজের কাজ সাইডে মানুষ হচ্ছে এই সাইডে আসতেছে, একজন মানুষ মানে উনি ওয়াশরুম করতে গেছে ব্রিজের ওই সাইডে। হুম। ওই যে তুরাগ নদী আছে না, হ্যাঁ হ্যাঁ। তুরাগ নদীর ওইখানে উনি ওয়াশরুম সারতে গেছে। হুম উনি ওয়াশরুম সাইডে ব্যাক করছে মাঝ রাস্তায়, ওনাকে নাকি হচ্ছে একটা বাইক, কারণ আমরা তো আর সচক্ষে দেখি নাই, তো একটা বাইক ওনারা ধাক্কা দিছে, উনি পইড়া গেছে এন্ড একটা বাস ওরে টাইনা অনেক দূর নিয়ে আসছে, প্রায় ধর 20 ফিটের মতো ওনাকে হেঁচড়াইছে হুম হুম একটা হুম। বাস। এন্ড পরবর্তীতে ওনার অবস্থা নাকি খুবই খারাপ, তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। তো একেকজন মানুষ একেকটা মতামত কেমনে দিছে আমি তোকে বলি। ক। একজন একজন বলছে যে লোকটা তো দোষ করে নাই, লোকটা মানে একজন মহিলার বক্তব্য হচ্ছে এরকম যে লোকটা তো দোষ করে নাই, লোকটা মুইতে আইছে, বাট মুইতে আইছে হ্যাঁ ধাক্কা মারবো কে। ওনার ওনার মতামত ওনার দিক থেকে উনি গল্পটার এরকম ভাবে বলছে যে লোকটা একটা কাজ করে আইতে আছে, তো হ্যার গায়ে একটা হুন্ডা বাড়ি লাগছে, হ্যাঁ দূরে ছিটকায়া পড়ছে, পরে হচ্ছে বাসওয়ালা হ্যারে টাইনা নিয়ে আইছে। একজনের মতামত এইটা। আরেকজন বলছে যে কি হইছে কি হইছে, উনি একটু আগে আমারই জিজ্ঞেস করছে যে কি হইছে কি হইছে? আমি বললাম আসলে আন্টি আমি তো জানি না, আমি তো একটু আগে আসছি। ওই খুব হট্টগোল দেখে আমি নামাজ টামাজ পড়ে পরে ওইখানে গেলাম, হুম। জুমার নামাজ পড়ে। তো আমি আসলে সিচুয়েশনটা বুঝতেছি না। একেকজন একেক রকম কথা হ্যাঁ বলতেছে। হ্যাঁ। সবাই মানে রাগান্বিত, কেউ কান্না করতেছে। রাস্তায় হালকা একটু রক্ত। তো মানে একজন বলতেছে মুইছা ফেলতেছে। তো বাচ্চারা আসছে। বাচ্চারা এসে বলছে যে, "আরে জানেন না কি হইছে? মোরা একটা গাড়ি আইয়া বেডারে টাইনা লইয়া গেল।" কই নিয়ে গেছে? বেটার ধাক্কা মেরে রক্ত-টক্ত ফালাইতে, ফালাইতে আয় হায়! মনে হয় একদম মনে হয় ১০০ ফিট টাইনা লইয়া গেছে। হ্যাঁ, বাচ্চাটার কথা হচ্ছে এটা। বাচ্চারা বুঝছি বুঝছি। সবাই ধরতেছে, "এই বাবা কি হইছে, কি হইছে?" তো বাচ্চারা বলতেছে ১০০ ফিট দূরে নিয়ে গেছে। আরেকজন এসে বলছে যে উনি একজন লোক হুন্ডা চালায় আসতেছিল। হুম। বাস উনারে ধাক্কা মাইরা হুন্ডাটারে ভাইঙা ফেলছে আর ছেলেটারে দূরে ফালাইয়া দিছে। পরে বাস নাকি উনার উপর দিয়ে গেছে। আ পুরাই ওকে? তো কথার চেঞ্জ। এখন আরেকজন বলছে যে একটা লোক প্রাইভেট কার দিয়ে আসতেছিল। উনি নাকি নামছে, উনি নাকি নাইমা একজনের সাথে রাস্তার মাঝখানে কথা বলছে। ওই সময় নাকি বাস উনারা ধাক্কা মাইরা দূরে ফালাইয়া দিছে। এখন তো কথার কোনো মিলই নেই। কয়টা খবর পাইছিস? কয়টা? ৫ টা না? ৪ টা। ৪ টা ৪ টা হ্যাঁ। হ্যাঁ। আমি কি একটাও সিচুয়েশন দেখছি? আহা! আমি একটা সিচুয়েশন কিন্তু দেখি নাই। ইভেন আমি কিন্তু ওই সময় ওইখানে ছিলামও না। চিয়া স্পটে আচ্ছা। ছিলাম না। এখন আমি তো ছিলাম না। কি? আমি কি পুরা ঘটনা দেখছি? দেখিও নাই। না। এখন ৪ জন আমার কাছে ৪ টা খবর নিয়ে আসছে। হুম। আমার কাছে কখন কনফিউশন লাগলো বলতো? কখন লাস্টেরটা শুইনা? যখন আমি ৩ টা খবর শুনছি। যে ৩ টা খবর শুই না হ্যাঁ। একেকজনের তো একেক মতামত। হুম, একজন হুম। বলছে হুন্ডা চালায় আসতেছে, একজন বলতেছে যে ওই সাইডে নাকি গেছিল এই যে ওয়াশরুম করতে। হ্যাঁ। পরে উনি হচ্ছে আসার সময় এই বাইকে ধাক্কা খায়। হুম, হুম, হুম। কোনটাই অর্থবহ লাগতেছিল না। হ্যাঁ। ওকে? একজন বলতেছিল, আবার আরেকজন যখন একটা কথা বলছে যে এই রুটে তো বাস এত জোরে চলাচল করে না। তাইলে কেমনে ধাক্কা লাগলো? এটাও একটা যুক্তি। হুম, আরেকজন বলতেছে যে এই রাস্তায় তো ভাই ধুমায় গাড়ি টানে। এই রাস্তাতে এটা হইতেই পারে। আরেকটা যুক্তি। হুম। আরেকটা কথা হচ্ছে এই রাস্তায় তো সারা জীবনে ট্রাফিক থাকে। এইখানে কেমনে একটা বাইকের লগে ধাক্কা খায় একটা বাসে ১০ ফিট টাইনা নিয়ে যায়। বুঝছি। যুক্তি ৩ টা ঘটনা একজন ৪ টা মানে ৪ জন মানুষ ৪ টা বানাইছে। হ্যাঁ। ওকে? প্রত্যেকেরই একটা অবজারভেশন আছে। হুম। হ্যাঁ? তুই কোন ঘটনাটা শুনবি? যেটা একটু মনে কর গিয়া যে কি ভয়ংকর টাইপ মানে কি হইয়া না গেছে গা ভয়ংকর এরকম। টাইপ না। এখন এখন আমি বলি, তুই হয়তোবা এই ঘটনাটা শুনতে চাইবি যে
আসলে ঘটনাটা কি হয়েছে এটা পুরাটা মানে বুঝা। হুম তুই চেক করবি আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা বা আসলে ঘটনাটা কি। হ্যাঁ হ্যাঁ কারণ ওই যে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস হয় না। হুম যেমন সায়েন্স কিন্তু এই জিনিসটা বিলিভ করে। সায়েন্স কি সে বিলিভ করে যে প্রমাণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের চোখে বা নিজে হচ্ছে ওইটার অস্তিত্ব না পাও ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমরা বিশ্বাস করি না। হুম এটা এটা কিন্তু সায়েন্স বিশ্বাস করে। এইখানে কিন্তু একটা সায়েন্স। হুম সায়েন্সটা কি এই ব্যাপারটাই যে আমরা তো ব্যাপারটা দেখি নাই, কেন বিশ্বাস করতেছি। হুম তখন আমার কাছে লাগছে আমি হচ্ছে ওই একটা দেশের জনগণ। হুম ওকে, আমি যাদের যাদের কাছ থেকে গল্পগুলো শুনছি এরা হচ্ছে এক একটা গণমাধ্যম। হুম ওকে, একটা সংবাদ মাধ্যম। তো ওরা আমাকে যেটা বলছে আমি ওইটা গিলছি। এখন আমি যদি এরকম হইতাম একটাই মানুষের কাছ থেকে শুনছি, শুইনা আইসা আমি আমার বাসায় জানাইছি। আমার বাসার ধর আমার আম্মা হচ্ছে আরো ৩টা ফ্ল্যাটে গিয়ে জানাইছে। পুরা বাসার সবগুলা কাহিনী কয়টা কাহিনী মানে কেন্দ্রিক হইল? একটা, ওই যে আমি যে কাহিনীটা শুনে আসছি। কি? এখন আমি শুনে আসছি ধর আচ্ছা বাস ধাক্কা দিছে এই লেগে লোকটা এত দূরে গিয়ে পড়ছে। বাট ওখানে তো আরো ৩টা কাহিনী ঘইটে গেছে। আরো ৩ জন তো ৩টা কাহিনী বলছে। তাহলে কে কোনটা বিশ্বাস করবে? আমি যদি আমার বাসায় আইসা আমি যদি আরো ৭টা ফ্ল্যাটে এই ঘটনা বলতে পারি, ওইখানে আরো অনেক মানুষ আছে না যারা ওনার বাসায় গিয়ে আরো ২০ জনে বলবে। আরেকজন আছে উনি শুনেই নাই। বাট উনি একটা কাহিনী বানায় বলবে অনেক লোক ছিল। আমি পুলিশের লগে দেখা করছি। পুলিশ আমারে কইছে এইটা এইটা। বাংলার মানুষ তো চাপাবাজ স্বাভাবিক। ২-৩ টা চাপা মেরে দিবে। বলবে এই তো উনার সাথে আমার কথা হইছে। এইটা এইটা হইছে, এইটা এইটা করছে। একেকজনের একেক মতামত। কি? আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো হইছে এরকম। তা তো কি অবশ্যই। হইতেছে যেমন কি হইতেছে কি হইতেছে না এটা আমাদের সবগুলা দেখায় না। হুম হ্যাঁ? ওইটাই ওইটাই তোর এই যেমন ব্যাপারগুলো আমি হচ্ছে খেয়াল একটা করি। হ্যাঁ। দেখছিলাম কাহিনী কি জানোস, তুই চিন্তা কর মানে বল, বল। হ্যাঁ, আসল ঘটনাকে তোরা হাইলাইট করবোই না, ওই হ্যাঁ। যত হচ্ছে কি অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে, বুঝছ না, হুম, যে ইউজারদেরকে, যে কিরে হুম, কিরে কাহিনী কি হলো দেখি তো এরকম, মানে কি একবারে থার্ড ক্লাস টাইপের লাইন পর্যন্ত ওরা অ্যাড করে, বুঝছস। হুম। তোর ওই যে থাম্বনেলে বলি না অনেকে, তোর মনে কর গিয়ে যে অ্যাট্রাক্ট করার জন্য যে থাম্বনেল অ্যাড করে ক্লিক বেট বলে, বুঝছস, ওরকম ওই যে টাইপের। ওই যে আচ্ছা বুঝছি ওই যে একটা এরকম অনেক আমি দেখছি যেমন একটা ছিল রিসেন্টলি যে মানে একটা ওই যে হিউমার ট্যাবলেটের ভিডিওতেই যে ওর মায় বলতেছে এই দেখ অমিতাভ বচ্চন নাকি বলে ঐশ্বরিয়ার গরু চুরি করে লয়ে গেছে। এ এ এ মেসি নাকি বলে অভিষেকরে মাইরা ঐশ্বরিয়ার নিয়ে পালাই গেছে এটা কি বলে অভিষেক ওকে বিয়া ভাঙছে। এরকমই, বুঝছস। ব্যাপারগুলো হচ্ছে এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি থাকে না ইউটিউবে দেখতাম না, দেখুন সাকিব আল হাসান কি করলো আজকে রাত্রে। না না এইটা এই যে দেখুন ডক্টর ইউনূস কি করলো ভারতের সাথে। হ্যাঁ এরকম আরে টাইপের। সব আবার আবার লগে মমতা ব্যানার্জির ছবি। হ্যাঁ আরে অনেকে তো এটা বুঝে না, অনেকে তো ইন্টারেস্ট নিয়ে দেখে যে আসলেই তো এটাই তো ডক্টর ইউনূস মমতা ব্যানার্জির লগে কি করলো। কি করতেছে তুই চিন্তা কর, কতটা থার্ড ক্লাস লেভেলে যায় এরা। ওই দিন একটা দেখছিলাম প্রায় ২-৩ মাস আগের কথা, হুম, কয় হুম। এই যে বাবা হতে পারবেন না আর ফেরদৌস, এরকম টাইপের একটা কিছু, একটা হ্যাঁ। ফেরদৌসের নাম ছিল না কাজে না। আমি নিজেই অবাক হয়ে গেছি গা। আমি নর্মালি আমি কি কিরে, হে বাবা হইতে পারবো না, কাহিনী কি, তাড়াতাড়ি ঢুকি তো। ঢুকার পরে শুনে যে কি, ও আচ্ছা আচ্ছা, একটা ছবির ভিতরে শুটিং করতেছে, যেখানে হইতেছে গিয়া যে কি দেখাইবো যে কি এর কোন একটা প্রবলেম আছে এই জন্য বাবা হইতে পারবো না বা কাইন্ড অফ এরকম কিছু একটা। তো চিন্তা করে এরা নিউজটা তো ওই গ্রাহক যাতে পায় কি। আরেকটা হচ্ছে পরিমণিরে তো চিনোস। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ওনারে চিনি না আমরা এটা তো অসম্ভব। ওনাকে নিয়ে তো ওনারে নিয়ে আমাদের আমরা অনেক ভিডিও ভিডিও আছে। আমাদের অনেক ক্লিপ করছি। মানে ওরকম ভিডিও না বাট না ভালো মানে কমেডি ভিডিও। ভালো ভিডিও, হ্যাঁ হ্যাঁ কমেডি হ্যাঁ ভিডিও এক্স্যাক্টলি। ওটাই, যারা এইটা ফানি দেখতেছে আমাদের ফানি এই ভিডিও, হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, তারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারে, হ্যাঁ, তাই না হ্যাঁ। সো আমাদের ওইটা চ্যানেল। ওইটা ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, ভিউজ হবে। ওটাই ওইটা ওটাই। ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে পরিমনির ভিডিওতে আমরা হচ্ছে মানে আমরা আমরা কিরকম দেখাইছিলাম যে ওই যে পরিমনির একটা ছবি ছিল। হুম পরিমনির হুম ছবিটার নাম হচ্ছে পরিমনির যে একটা ছবি ছিল বেরিয়েছে রক্ত, ছবিটা দেখছো? বাংলাদেশের কোন ছবি সত্যি আচ্ছা। কথা বলতে গেলে দেখি না। ইটস ওকে। সালমান খান অনেকগুলো আমি দেখছি। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আরিফিন শুভটাও কয়েকটা দেখছি। হুম হুম আমার কথা হচ্ছে যে আচ্ছা আমরা হয়তো পরিমনির রক্ত ছবিটা দেখিনি বাট নাম শুনছি। তখন তো আমরা ছোট ছিলাম, তখন ২০১৬ সালের বা তারও আগে সম্ভবত 8 এ পড়ি তখন। তখন হচ্ছে বিভিন্ন দেয়ালে দেয়ালে হচ্ছে এই যে এই তখন হচ্ছে বলাকা বাস দিয়ে তখন তো আমি ওই গাজীপুরের ওইদিকে থাকতাম। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ দেয়ালে দেয়ালে এরকম হচ্ছে এই সাকিব আল হাসানের
সাকিব আল হাসান বলে সাকিব খানের ছবি, হ্যাঁ। হ্যাঁ 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 তখন পোস্টার। আরিফিন শুভর একটা ছবি ছিল ধেত্তেরি কি, তখন হাঁটতাম আর হচ্ছে ওই যে আরিফিন শুভ আর নিচে হচ্ছে নুসরাত ফারিয়া, তো নুসরাত ফারিয়ারে দেখতে দেখতে আসতাম, প্রত্যেকটা দেয়ালে খুঁজতাম, পিলারে খুঁজতাম হচ্ছে নুসরাত ফারিয়ার ছবি। তো ওই সময় তো হঠাৎ কইরা একদিন হচ্ছে একটা জায়গায় পাইছি যে দেখুন বের হয়ে গেল পরিমণির রক্ত। তো মানুষ খুব এক্সাইটেড যে আরে পরিমণির রক্ত, আবার সাইডে দেখাইলো পরিমণির মাথা কাট, পরিমণির গলা কাইটা গেছে, পরিমণির গলা দিয়ে রক্ত বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ আরে কিছু মানুষ আছে না যে খুব এক্সাইটেড, আরে কি হইলো আমার, হুম ঢুইকা দেয় কি দেখুন বের হয়ে গেল পরিমণির বহুল প্রচারিত সিনেমা রক্ত। হুম একটা সহজ লাইন রে কিন্তু মানুষ সহজ বানায় না, বানায় না মানুষ এক্স্যাক্টলি। ইন্টারেস্টিং করে, মানুষ ইন্টারেস্টিং করে, বাট হুম ইন্টারেস্টিংটা কেন করে ওরা বলে এটা মার্কেটিং, বাট আই বিলিভ দ্যাট ওইটা মার্কেটিং না। ওইটাই এটা ভালো ওই মার্কেটিং না। হ্যাঁ, হ্যাঁ, না। এইটা তো বলতে মার্কেটিং গেলে এইটা, হ্যাঁ, জনগণের বোকা বানানো, তাই না? এক্সাক্টলি। আর জনগণ আর জনগণও হচ্ছে জানে, জীবনও শুনছস মেসি অমিতাভ বচ্চনের গরু চুরি করবে। না তা তো অবশ্যই না। এখন কেউ যদি এইটা ভাইবা ভিডিও দেখতে যায় তাহলে তারা কি বলবো? ওইটাই বাংলাদেশে কিছু লেভেল কিছু মানুষ আছে যে যদিও হ্যাঁ, কারো এখনো ছোট অনেক অনেক না না কিছু না, আমি বিশ্বাস করি অনেক মানুষ আছে। আছে, হ্যাঁ, যদিও ছোট বাংলাদেশে করতেছি না কিছু কাউরে। মানুষ ভালো, হ্যাঁ বাংলাদেশে কিছু মানুষ ভালো, কিছু মানুষ সতর্ক, হ্যাঁ বাট বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু হচ্ছে একটু এক্স্যাক্টলি গুজব অসতর্ক। এগুলো হ্যাঁ, এই খুব সতর্ক হ্যাঁ। শব্দটাই বেস্ট একটা শব্দ ইউজ করছস যে হুম, বাংলাদেশের অনেক মানুষ অসতর্ক, বুঝে না এই হুম, জিনিসগুলো এখনো। না এখনো ভাবে কি না কি হয়ে না না গেছে গা। বুঝে না না একটা কথা হচ্ছে বুঝে না, আর আর একটা কি কথা বুঝতে হচ্ছে আমি চায় না। বুঝতে বুঝতে চাই না, বাট আমি তর্ক করব। ওটা তো আরো খারাপ। ব্যাপারটা হচ্ছে এরকম ওইটাই যে বুঝতে না চাওয়া একটা ব্যাপার, আরেকটা হচ্ছে মানে ঠিক আছে আমি বুঝতে চাই না, ধুর ইগনোর করি। আরেকটা কথা হচ্ছে আমি বুঝতে চাই না, বাট আমি মানে আগ বাড়ায় আমি তর্ক করতেছি, তর্ক করব। এটা আরো খারাপ। তা তো আমি আমি অবশ্যই। মনে করি, হ্যাঁ। এই আর কি আমার মানে কিছু কিছু অবজারভেশন যেটা আজকে শেয়ার করলাম। কিছু কিছু হয়তো ফানি ছিল, যেমন হচ্ছে ইয়া এখন তো এমনি বাংলাদেশের যা ওইটাই। বল বাংলাদেশের বল। যে অবস্থা এটা আসলে খুব টেনশন করার মতো আসলে এই ব্যাপারটা। আচ্ছা, তো তোর এখন কেমন চলতেছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে মনে না? দিলাম আর কি, ক্লাস কি শুরু হইছে? দেওয়ার মতো না, এখনো শুরু হয় নাই, ডেট দিবে হয়তো বা, ডেট দিব না? খুব আচ্ছা শীঘ্রই ডেট দিবে হয়তো। বুঝতে পারছি। আর তোর এখন তাহলে কি করস নরমালি? বাসায় কি আর আপাতত রেস্টে আসছিস? আপাতত রেস্টে আছি, বইসা আছি, মানে কোনো কাজ টাজ করতেছি না, কিচ্ছু না। কাজ বলতে একে তো হচ্ছে ওরকম পড়াশোনা কিছু নাই। হুম। রিসেন্টলি একটা ভিডিও বানাইলাম, ওটা হচ্ছে ডিসেম্বরের কত আগের দিক দিয়ে, ডিসেম্বরে নভেম্বরেই মনে হয় ছাড়ছিলাম, ছাড়ছস যে? হ্যাঁ দেখছি। নভেম্বরে বা ডিসেম্বর, ওই যে মঙ্গল সাম্রাজ্যের চেঙ্গিস খান নিয়ে ওইটার, হ্যাঁ। ওইটা নিয়ে একটু আইডিয়া আছে যে হ্যাঁ এটা নিয়ে একটু আগাবো। হুম। ও রিসেন্টলি আবার আমার সাথে একটা ঘটনা ঘটছে, কি হইছে? শেয়ার শেয়ার করি। আই হোপ তোর কাছে অনেক এনাফ টাইম আছে, রাইট? হ্যাঁ, আরে টাইম আছে, টাইম মানে হ্যাঁ, হ্যাঁ। টাইমের অভাব নেই। না না যেহেতু যেহেতু কনভারসেশনটা একটু হচ্ছে ওই যে আহ, এটা কি বলে গল্প গল্প কেন্দ্রিক হয়ে গেল, ওই হিসেবে আমি বললাম, বল। মানে বলতেছি। ব্যাপারটা হচ্ছে যে তুই তো আমার ভিডিওটা দেখছিস আশা করি, হ্যাঁ। রাইট? একজন মানুষ আমাকে বলল যে ভাই আপনি তো আহ, আপনার আমি ভিডিও দেখছি, আপনি ব্লেজার পরে খুব সুন্দর রকমের টিকটক করেন, কিন্তু ভাই হুম। আপনি গান গান না কেন? টিকটক করেন বলতে টিকটক করছস কই? ওই যে চেঙ্গিস খানের গল্প বলছি না, হ্যাঁ, তো টিকটকের সাথে এটা কি সম্পর্ক? উনি তো হচ্ছে হচ্ছে ভিডিও খুঁজতে গিয়ে এটা ওনার সামনে পড়ছে, তো উনি মনে করছে এটা হয়তো বা রিলস বা এটা হয়তো বা টিকটক। আচ্ছা বুঝতে পারছি। তো বাংলাদেশের মানে আমি বলবো ওই যে বললাম না, আমি কেন বললাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে এখনো অসতর্ক, হুম। মানে ওনার কাছে আমার ভিডিও তো আরেকজন আমাকে একটা মন্তব্য দিছে, কি ভিডিওটা আশা কি? করি দেখছি, ওকে? তো না আমরা ভিডিও হয়তো বা দেখছি, মন্তব্য কই করছে ফেসবুকে? না না মন্তব্য আমাকে ব্যক্তিগত ভাবে করছে। ও আচ্ছা, ব্যক্তিগত সামনাসামনি, হ্যাঁ। আচ্ছা ওনার নামটা আমি মেনশন করব না, না থাক। কারণ না হচ্ছে ওই যে নিজের নিজের একটা সেফটি থাকা দরকার, আর ওনারও একটা ব্যক্তিগত, ওনারও একটা পার্সোনালিটি আছে। আমি ওই আসলে ব্যক্তিকে আমার চিনে? ভিডিও দেখছে, ভিডিও দেখছে বলতে আমার সাথে তো কানেক্টেড না। ভিডিও দেখছে বলতে কি উনি হচ্ছে ওই আন্টি ডাকতেছে, কানে, বিজি? কাজ আছে না তোর? না বিজি না, বিজি না না বিজি না। আচ্ছা বল তাহলে বল। তো উনি আমাকে বলছে যে আচ্ছা আমরা সবাই চেঙ্গিস খানকে চিনি, রাইট? হুম
তো চেঙ্গিস খান কেমন একটা ক্যারেক্টার ছিল? খুবই ব্রুটাল ক্যারেক্টার ছিল নরমালি। ওকে, এন্ড আর হচ্ছে যে কি তোর এমন একটা পার্সন ছিল যে কি মনে কর যেখান দিয়া যাইতো, মানে আমি যতটুকু জানি হুম আরকি, হুম হুম যেখান দিয়া যাইতো ওখান দেখতেছে মানুষের মাইরা ফালায় দিয়ে রাইখা যাইতো। এরকমও কথা আছে যে ওকে, কি হে হ্যাঁ, মানুষের ইয়ে কি কয় এটারে? মাথার পাহাড় বানাইছে এরকম মাথা, মাত্রা। হ্যাঁ হ্যাঁ, 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 এটা হ্যাঁ। সত্যি কথা। ওনার হচ্ছে মেয়ে জামাইয়ের সাথে কি জানি অথবা বেয়াদবি করছিল নাকি বোন জামাইয়ের সাথে, আমিও শিওর জানি না। হুম। তো মেইনলি ওনাকে বলা হইতো যে মঙ্গোলিয়াতে উনি হিরো, বাট মঙ্গোলিয়া হ্যাঁ। ছাড়া উনি হচ্ছে ইউরোপের, মানে ইউরোপ বলতে উনি তো ইউরোপ পর্যন্ত টাচ করছে। হুম, তো হুম। উনি হচ্ছে চীন বিভিন্ন জায়গায় উনি হচ্ছে খুব, বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলোতে, হ্যাঁ। মানে মিডল ইস্টে উনি হচ্ছে খুব বড় একটা ভয়ের নাম ছিল। হুম, কারণ হুম। উনার ব্যাপারে বলা হইতো যে চেঙ্গিস খান যেখান দিয়ে যাইতো ওইখানে একটা গাছও জীবিত রাখতো না। রাখতো না। হ্যাঁ, সব পুড়ায় ফেলতো ওরা যাওয়ার। ব্যাপারটা এরকম মনে হইতো। হ্যাঁ। আচ্ছা, এখন চেঙ্গিস খানকে নিয়ে তুমি যদি বলতে চাও, তুমি রোমান্টিক ভাবে ২-৩ লাইন বলো তো। রোমান্টিক ভাবে? হ্যাঁ, মানে একটু সুন্দর করে চেঙ্গিস খানকে নিয়ে একটু বলো তো। রোমান্টিক ভাবে কেমনে কি কমু আমি? সুন্দরভাবে বলার না, কি আছে? ট্রাই করো যে আচ্ছা চেঙ্গিস খান ওনাকে নিয়ে তুমি ২-৩ লাইন খুব সুন্দর ভাবে বলবা। চেঙ্গিস খান একজন হুম। একজন মানুষ ছিল। না, 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 না রে, ফানি ভাবে না। নরমালি বল যে আচ্ছা চেঙ্গিস খানকে নিয়ে, হ্যাঁ। মানে নরমালি চেঙ্গিস ইউ ক্যান ডু ইট। কথা এখন একটু আগে যেটা কইছি আমি বললে এইভাবেই কইতাম যে চেঙ্গিস খান আসলে খুব ব্রুটাল মানুষ ছিল। সে ক্ষতি মানে না, সে না, 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 আতঙ্কের নাম বাট ছিল। ব্রুটাল, বাট না, না, এটা তো তুমি ওনাকে নেগেটিভ ভাবে বললা। তোমার ওনাকে বলতে হবে উনি একটা মানে রোমান্টিক পারসন, এরকম ভাবে বলতে হবে। কেমনে কমু? এ রোমান্টিক পারসন ছিলই না। তো আমি এরে কমু কেমনে রোমান্টিক পারসন? ব্যাপারটা এই জায়গায়। কারণ একটা মেয়ে, ওকে? হ্যাঁ। তো মেয়েটা আমাকে বলছে যে কোন মেয়ে? আপনি আমাগো এরকম, ফ্রেন্ড? ইয়ে তোর কলেজ ফ্রেন্ড? না, 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 ও কোনো কলেজ ফ্রেন্ড আচ্ছা, না। বললেও চিনবি না। আচ্ছা মানে হ্যাঁ বাদ বাদ না। হ্যাঁ, জাস্ট বল। ভিডিও দেখে আমাকে হচ্ছে এই মতামত ইনবক্সে জানাইছে। বলছে যে, হ্যাঁ, মতামত জানাইছে যে আপনি যে ভিডিওটা বানাইছেন দেখছি ঠিক আছে, কিন্তু আপনি চাইলে আরেকটু সুন্দর করতে পারতেন। আপনি চেঙ্গিস খানের ব্যাপারে আরো একটু সুন্দর করে বলতে পারতেন। আপনি এমন ভাবে বলছেন যেন মনে হয় খুব রাগী আপনি, আপনি মনে হয় প্রফেসর। দেখেন ভাই, এইভাবে যদি আপনি বলেন তাহলে দর্শক তো আপনার কথাগুলো শুনবে না। দর্শক তো আপনাকে দেখে ভয় পাবে। আপনার প্রতি তো ইন্টারেকশনটা আসবে না। হুম, হুম, হুম। ব্যাপারটা এরকম হইলো না যে ওই যে তামিম ইকবালের কথাটার মতো যে আমাকে এমন একজন মানুষ চেঙ্গিস খানের জ্ঞান দিতেছে যে কোনোদিন মানে বাংলাদেশের ইতিহাসও পড়ে নাই। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা এরকম হইলো না। হুম, হুম, হুম। ওইটাই চেঙ্গিস তো। খানকে নিয়ে চেঙ্গিস খানকে নিয়ে তুমি এরকম ভাবে বলবা যেন মানুষের ইন্টারেকশন জাগে, যেন মানুষ তোমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে, হুম, মানুষের কাছে যেন লাগে তোমার কথাগুলো খুবই মধুর। হুম। তো তুমি খুব সুন্দর করে গুছায় কথা বলো। এখন আমার ভিডিওর স্টার্টিংটা কি ছিল মনে আছে? না, আমার তো তেমন একটা খেয়াল নেই। মানে আমারও খুব একটা খেয়াল নেই, বাট যতটুকু মনে আছে কারণ ১ মাস আগে ভিডিওটা করছি। তো আমার যতটুকু মনে আছে যে পুরো ইউরোপ থেকে এশিয়া জুড়ে আ সবচেয়ে মানে ভয়ংকর একটা সাম্রাজ্য নিয়ে কথা বলছি। হুম, মঙ্গোল সাম্রাজ্য, যার যার বিস্তৃতি ছিল ইউরোপ থেকে এশিয়া জুড়ে, এবং আ মানুষ বলতো, এবং ওই সময়ের মানুষ বলতো যে মঙ্গোল সাম্রাজ্যের নিচে কখনো সূর্য অস্ত যায় না। হুম, হুম, হুম। ওকে? এই কথাগুলো কি, আই নো একটু স্ট্রং, একটু রুড টাইপ ছিল, ওকে? বাট চেঙ্গিস খান কি কোন রোমান্টিক পারসন ছিল? না, তা তো অবশ্যই ছিল না। ছিল না। তাহলে আমি ওইটাই। উনাকে নিয়ে কিভাবে একটা রোমান্টিক ফিগার, মানে উনি যে কিভাবে উনাকে নিয়ে আমি সুন্দর কথা বলবো? আমি হুম। অবশ্যই চেঙ্গিস খানকে নিয়ে যদি বলি আমার তো একটু স্ট্রং টাইপ বলতে হবে না? ওইটাই, ওইটাই, তো ওইটাই। হ্যাঁ, তো উনি আমাকে কিছু রেফারেন্স দিছে। উনি আমাকে কিছু নাম বলছে যে রেফারেন্সও আপনি দিছে? মানে উনি আমাকে বলছে যে আপনি ওদের মতো ট্রাই করতে পারেন। আচ্ছা, ওকে? কার মতো? উনি আমাকে ২ টা নাম দিছেন। একটা হচ্ছে আ নাজিম হোসেন বা কিছু একটা। ওই যে লিলিপুট ফারহানের ফ্রেন্ড যে চিনছি, চিনছি। হচ্ছে অনেক কিছু ইয়ে নিয়ে হ্যাঁ, ভিডিও হ্যাঁ, বানায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। নাদিম তানজিৎ বা না নাজিম। তামজিৎ এরকম একজন ভাই আরকি। হ্যাঁ, ওই বাংলাদেশ নৌবাহিনীতে নাকি উনি চাকরি পেয়েছিল, এরকম উনার একটা স্টোরি বলছিল। বুঝছি, বুঝছি, ঢাকা বুঝছি। বিশ্ববিদ্যালয়ে ইংলিশে, হ্যাঁ। ওকে আর হচ্ছে খালিদ ফারহান। হ্যাঁ। ও মানে ওর মতামত হচ্ছে যে আমি তাদের মতো সুন্দর করে গুছায়া চেঙ্গিস খানের ব্যাপারে বলবো। হুম। এখন চেঙ্গিস খান কি কোনো বইয়ের লেখক? না। কোনো সুন্দর রোমান্টিসিজম নিয়ে উনার কোনো গল্প ছিল? লাইলা মজনু উনি? উহু।
তাহলে আমি ওনাকে নিয়ে কিভাবে একটা রোমান্টিক ফিগার ওইটাই তো, উপস্থাপন এটা তো করব? পসিবল না। চেঙ্গিস খানকে নিয়ে যদি আমি বলতেই যাই আমার অবশ্যই রাগ এবং ঘৃণা নিয়েই বলতে হবে। মানে আর আমার এর এর থেকেও আরেকটা এটা বড় নিয়েই তো কাহিনী বলতে কি, হবে যে হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি আরেকটু কথা অ্যাড করি যে হ্যাঁ, হ্যাঁ, শিওর, এখান শিওর, শিওর। থেকে আরেকটা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এক একজনের কথা বলার স্টাইল, এক একজনের স্টোরি টেলিং এর যে এক্সাক্টলি। হ্যাঁ, স্টাইলটা এটা এক এক রকম। এখন হ্যাঁ। তুই যদি খালিদ ফারহান বা উনার ইয়ের মতোই বানাস, তাইলে তো হুম, পার্থক্য থাকলো না, তাহলে তোরে কেন দেখবো? তোর ভিতর তো এক্সাক্টলি। একটা ইউনিকনেস থাকতে হবে, তাই না? তুই হ্যাঁ। স্ট্রংলি কথা বলতেছ, ওইটাই তোর ইউনিকনেস, তাই না? কারণ পৃথিবীতে তো তুই একা না যে চেঙ্গিস খানের নিয়ে কথা বলতেছস, না, আরো অনেক অনেক মানুষ মানুষ, বলতেছে, হাজার মানুষ, হাজার হাজার। মানুষ আছে বাংলাদেশে। বাংলাদেশে হাজারের উপর যারা বাংলাদেশে চেঙ্গিস অনেকে খানের আছে, এর বিভিন্ন মধ্যে দিয়ে ব্যাপার ধর নিয়ে মনে কথা করি বলছে। গিয়া হ্যাঁ, যে লাবিব রাহাত নামে একজন আছে, হে হ্যাঁ, হচ্ছে লাবিব প্রায় রাহাত আছে। যুদ্ধ টুদ্ধ এগুলো নিয়ে কথাবার্তা বলে। হ্যাঁ, উনি বাংলাদেশের, আমি ওনার হচ্ছে ওই যে উনি ওই যে মুক্তিযুদ্ধের সময় ৭ জন বীরশ্রেষ্ঠ নিয়ে যে হ্যাঁ এই হ্যাঁ 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 হ্যাঁ, প্লে দেখছি ওটা, লিস্টটা, আমি ওইটা আমি দেখছি, খুব হ্যাঁ। দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, উনিও বানাইতেছে তুইও বানাইতেছস, তোরটা কেন মানুষ দেখবো? কিছু না কিছু তো অ্যাটলিস্ট একটু ইউনিক রাখতে হবে, তাই না? আর এক্স্যাক্টলি। শুরুতে তো সবাই খালিদ ফারহানও তো শুরুতে খালিদ ফারহান ছিল না, ওই ব্র্যান্ডে ছিল না, তাই না? রেগুলার কথা বলতে বলতে ভিডিও বানাইতে 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 একটা পর্যায়ে যে দাঁড়াইছে যে না এখন এই এক্স্যাক্টলি। খালিদ ফারহান। তুই যদি খালিদ ফারহান ভাইয়ের যদি আগের ইয়েগুলো দেখতে যাস, একবারে প্রথম দিকের ভিডিওগুলা, ক্যামেরা কোয়ালিটি হতে শুরু করে A to Z সবই খারাপ। না, খারাপ বলতে কি, ওই মানে সময় ভালো না। ওই সময় হ্যাঁ, শুরু করছে ওই এটা তো সময়, সত্যি কথা। ওই সময় উনিও আমাদের মতোই ছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টই ছিল। তোর ওই যে মাস্টার্স এর জন্য মনে গেছিল, বুঝছস? মানে আমাদেরও হুম, পরের ঘটনা, আমরা ফিউচারে যেটা করব হুম। আর কি। আমরা কি এখন তো আন্ডার গ্রাজুয়েশনে আছি, মানে অনেক সিনিয়র আমাদের হিসেবে থেকে নিছে। সিনিয়র বয়সে যায়ও হের খারাপ ছিল। কারণ কি, তখন সে স্টার্ট করছে, যখন যেই স্টার্ট করবো তার তো তখন প্রথমে থাকবোই, আস্তে আস্তে উপর উঠবো। আর এর থেকে বড় কথা হুম, যেটা বলতে চাচ্ছিলাম, ইউনিকনেস যেটা, হুম। ইউনিকনেস না থাকলে তোরা মানুষ কেন দেখবো, তাই না? আর ওই যে এক্স্যাক্টলি। তুই যেটা বললি যে রোমান্টিক পার্সন হলে না, তুই একটু রোমান্টিক কইরা, একটু সুন্দর কইরা, সাথে দিয়ে দুই একটু দরকার হলে প্রেমের একটু মানে বিট, ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় তুই কইতি, একটু লা কবিতার লা মতো লা কবি কবি লা করে লা। কইতি, কবি কবি করে বলতি। কিন্তু মানুষটাই এরকম যে তোরে, মানুষটা ব্রুটাল, মানুষটা রাগী জেদি, যারা যাবো এরে খুন করে ফালাই যেমন দিব। যেমন আমার প্রথম ২ লাইন কিন্তু এরকমই ছিল যে পুরো ইউরোপ থেকে এশিয়া জুড়ে যার বিস্তৃতি ছিল এবং বিস্তৃতি, বলা হতো যে মঙ্গল সাম্রাজ্যের নিচে কখনো সূর্য অস্ত যায় অস্ত না। যায়, এই কথাটারে তো কইতে হইব এরকম স্ট্রং করে, মানুষের সাথে মাথাটা একটু মানে ঘুরান দিয়ে উঠে। এইটা এখন যেখানে স্টার্টিংটাই হ্যাঁ, আরেকজন বলছে যে আপনি প্রথমেই কেন ইনফরমেশন দিতে গেলেন? তাহলে প্রথমে ওকে। কি করব? ওনার কথা হচ্ছে আপনি প্রথমে সুন্দর করে হচ্ছে আপনি সালাম দিতে পারেন যে আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? হুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গল্প তুলে ধরবো। গল্পটা হচ্ছে চেঙ্গিস খানকে নিয়ে। এইটা ইন্টারেস্টিং লাগলো নাকি লাগলো যে হচ্ছে পুরো ইউরোপ থেকে এশিয়া জুড়ে হ্যাঁ হ্যাঁ, এটা বিস্তৃত? নিয়ে একটু আমি কথা কই, যে তোর এই অ্যাডভাইসটা দিছে, আমি ছোট করতেছি না কাউরে, ঠিক নো, আছে? নো, নো। আর আমরাও কোনো অত বড় কিছু হয়ে যায়নি, না, তাই না? কিছু শুরু কিছুই নেই, করলাম মাত্র। মাত্র শুরু করছি, তাই না? আমাদের ১,০০০ ভিউজও আসে, মানে ১,০০০-এরও হইলেও পার আসে হয় না। আসে আসে কাছাকাছি, কাছাকাছি। হ্যাঁ, খুব কাছাকাছি কষ্টে। বা ১,০০০ হইলো, ১ লাখ ১.৫ লাখও যায় না, সত্যি কথা এটা। হাজারের ভিতরে আমরা কিসের স্টক হয়ে যাই। ১-১.৫ লাখ? হ্যাঁ। না, তো হাজার বললে তো খুব বেশি হয়ে যায়। হুম, এখন হাজার কথা বললেও তো হচ্ছে বুঝা কি, যায় যে ১০, তোরা অ্যাডভাইস দিছে, 1K উঠে না আমাদের। হ্যাঁ। সেও কি এরকম ভিডিও বানায় রেগুলার? না, উনি কখনো ভিডিও বানায়ই নাই। ভিডিও বানায় না, ও এইটাই তো একটা হ্যাঁ। ফ্যাক্ট। যে বর্তমান সময় হুম, মানুষের, আমি যেটা বুঝি, যেটা আমি দেখতেছি হুম। রেগুলার, সেটাই বলতেছি তোরে। মানুষ কিরকম, তোর অ্যাটেনশন স্প্যামটা কমে যাইতেছে, মানে ওরা না খুব বেশি ধৈর্য নাই, এক কথা যদি বলি, ধৈর্য কমে যাইতেছে। না, এক্সাক্টলি। একটা হ্যাঁ, বড় এটা একটা ইউটিউব, পয়েন্ট ছিল। একটা বড় ইউটিউব ভিডিও ৮ মিনিটের আগে মানুষ দেখতো, এখন মানুষ চায় সেটারে ৩০ সেকেন্ডে সেই ইনফরমেশনটাই জানবো। যেটাকে আট আমরা বলি মিনিটের রিলস ইনফরমেশন এখন। ৩০ সেকেন্ডে, তাই না? হ্যাঁ। তুই যদি এখন, তোর ভিডিওটা কত হইব, ৩ মিনিটের ছিল না, কয় মিনিটের ছিল? তো ২ মিনিট বা ২৫ 2 মিনিটের সেকেন্ড ভিতরে তুই সামথিং। কভার হ্যাঁ। দিছিস, হ্যাঁ। এখন তুই যদি বলতি, ওই লোকটা যেভাবে বলছে যে আমি এখন, হ্যালো গাইস কেমন আছেন, ভালো আছেন আশা করি। সো আমরা এখন মূলত আলোচনা করব আমাদের মোগল সাম্রাজ্যের প্রধান, যে মোগল মঙ্গল সাম্রাজ্যকে, সাম্রাজ্য, মঙ্গল। আমি কি কইতেছিলাম? মুঘল। ওপস! মুঘল তো ছিল বাবর, হ্যাঁ হ্যাঁ আলমগীর হ্যাঁ, ওদের। সরি সরি, মিস্টেক, আমি কথার ভিতরে ইয়ে হয়ে গেছি গা। হ্যাঁ, তো মঙ্গল মঙ্গল। সাম্রাজ্যের প্রধান ছিল, হ্যাঁ, নাকি এ পরে ক্ষমতা, প্রধানই তো ছিল মনে হয়। উনি মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা, সবকিছুই হ্যাঁ, ছিল। প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানকে নিয়ে। So, চলেন শুরু করা যাক। এইভাবে যদি বলি মানুষ, এই কথাটা যে আমি বলতেছি, এই কথাটা বলতেও তো মনে কর মিনিমাম ২০ থেকে ১ ৩০ মিনিট। সেকেন্ড যাবো।
এক মিনিট লেগে যাবে। আচ্ছা ধরলাম না, কমাই ধরলাম 20 সেকেন্ড। আচ্ছা আচ্ছা 20 সেকেন্ড। এখন যখন একটা মানুষ স্ক্রল করতেছে হঠাৎ করে তার সামনে এটা এলো, কারণ তুই তো জিনিসটা বড় লং ফর্ম ভিডিওতে নেস নাই, তাই না? না। স্বাভাবিক তুই স্ক্রল করতে আসতেছে, ওই কি হুম, এত ধৈর্য আছে 30 সেকেন্ড তোর এই কথাটা শূন্যের পরের কাহিনীর লেগে বয়ে থাকবো? ওই কবে দূর বেটা, একদমই না। ওই কবে দূর বেটা, আমি তো জানি ইয়ের কাহিনী নাম কি এটার, চেঙ্গিস খান কাহিনী তো আমি জানি চেঙ্গিস খান, সামনে আগেই হ্যাঁ। শেষ, খারার উপর তোরে বাদ দিয়ে যাবো গা, মানে তোর এটা দেখবেই না। চেঙ্গিস খানের সম্পর্কে আলোচনা করবো, তা চেঙ্গিস খান সবাই ইভেন চিনে। আমাদেরটা কিন্তু মার্কেটিং, আমাদেরটা কিন্তু কাইন্ড অফ মার্কেটিং, কাইন্ড অফ কিন্তু এক্স্যাক্টলি আমরাও কিন্তু এক্স্যাক্টলি অ্যাটেনশন সিক করতেছি। হ্যাঁ। ওইটাই একটা লং ফর্ম ভিডিওর ভিতরে তুই যদি খালিদ ফারহানের ভিডিও অন করস, যে কোনো একটা ভিডিও অন কর, হুম, হে প্রথমে এমন কখনো তখন একটা মেইন একটা কথা কয়ে লাগবো, মানে মেইন কথা হুম। এমন একটা কথা বলবো যে তুই চিন্তা করবি কি রে কাহিনীটা কি, একটু দেখি তুই ভিডিওটা। সো তুই যেটা বলছস যে ওই যে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত মোগল সাম্রাজ্য এশিয়া পর্যন্ত এক্সাক্ট মানে আমার বিস্তৃত। কাছে হয়তো এখন রাইট নাও আর কি স্ক্রিপ্টটা হয়তো বা নাই। না আচ্ছা বাট সমস্যা আমি নেই, হয়তো প্যারা নেই, তোমাকে কিন্তু আমি জানি তুই কি কইছস। এখন কথা হচ্ছে হ্যাঁ। কি আমার, যে এইটা পারফেক্ট ছিল আমার মতে, এটাই পারফেক্ট, এর থেকে পারফেক্ট হইতে পারে না। হ্যাঁ তুই না, না, হয়তোবা প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত আছে। মতামত স্বাভাবিক। আছে, তুই কারণ যদি চাস আমি তুই হ্যাঁ। আশেপাশের ব্যাকগ্রাউন্ড বা তোর কথা বলার স্টাইল ওগুলো চেঞ্জ করতে পারো, সেটা তোর ইচ্ছে, কিন্তু আমি পার্সোনালি তোর রিকোয়েস্ট করবো, তুই যেটা দিয়ে শুরু করছস হুম, সব সময় প্রতিটা ভিডিওতে এটা দিয়ে শুরু করবি, তুই এইভাবেই একটা কথা বলতে হইব এক্স্যাক্টলি। তোর। এইটাই এইটা খায়, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এইটাই এইবার মানুষের বুঝছো তোর সাথে অ্যাটেনশনটা আমার ধরে। বন্ডিং কিভাবে কিভাবে মানে স্ট্রংটা হয়। এক্স্যাক্টলি যেমন ওইটাই। হ্যাঁ, তো যেমন আমি একজনকে শোন, আমি আমার কলেজের ফ্রেন্ড, হুম আমাদের হুম মধ্যে ইউনিভার্সিটি, ওকে, ইউনিভার্সিটি। তো একটা আমি অনেকগুলো ফ্রেন্ডকে স্বাভাবিকভাবে আমরা প্রথম ভিডিও বানাইতেছি। হ্যাঁ তো আমি শেয়ার দেওয়া শুরু করছি। হুম আমি যখন শেয়ার দিয়ে শুরু করছি, আমি সবাইকে একটা কথা বলি যে আমি কিন্তু আমার পেজে কখনো বলি না, বা আমি আমার কোনো ভিডিওতে বলি না, প্লিজ লাইক শেয়ার এন্ড ফলো আমি তো এন্ড কই স্টে প্রতি উইথ মি। ভিডিওতে। না, না, আমি বলি না। আমার মনে হয় যে হিস্টোরির মধ্যে এগুলো বলার দরকার আছে। যার হিস্ট্রি ভালো যার লাগে ভাল এমনিই লাগবে সে ফলো। করবো আর কি। হুম এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমি আমি হ্যাঁ সবার মেসেঞ্জারে গিয়ে বলি যে ভাল লাগলে ফলো দিয়েন, শেয়ার করেন। আমি আগে বলি যে ভিডিওটা দেখেন। হ্যাঁ কেমন লাগে দেখার আর পর কি। আপনার যদি পরে ফলো দেন, পরে আর রিভিউ দিন। আর তো উনি যদি ক্লোজ রিভিউ দেয় ফ্রেন্ড তখন আমি ক্লোজ বলি যারা শেয়ার তাদের দিন। মধ্যে আর কি। এক্স্যাক্টলি। হুম তো আমার অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড মানে ইউনিভার্সিটি লাইফ তো, সো আমরাও কিন্তু ক্লোজ, স্বাভাবিক। তো হ্যাঁ সেই হ্যাঁ কারণে হ্যাঁ আমার হচ্ছে এখন তুই এক ইউনিভার্সিটি, আমি আরেক ইউনিভার্সিটি। আমি কয়েকজন ফ্রেন্ডকে দেওয়ার পর তাদের মতামত এরকম যে আহ, আহ, মানে ভাই আমি বলছি যে রিভিউ দেন। তো হুম ওনার কথাটা এরকম যে মানে আমি তো তখন তুই করে বলছি, বাট আপনি করে বলি, কারণ তাদের সাথে এইসব জিনিস আমার খুব বড় সড় একটা আর কি মানে কিছু একটা ঘটছে। বুঝছি। তো উনি আমাকে এরকম ভাবে বলছে যে ভাই দেখছি আর কি, তো ভাই ভাল লাগছে। এখন মানুষ তো একটা রিভিউ দেয়, তো উনি বলছে ভাই কি কইছেন বুঝি নাই, আসলে আমার এইসব জিনিসে ইন্টারেস্ট নাই তো। তো কি বলবো, আহ, ভালো, ঠিক আছে। তখন আমি বললাম যে তখন যখন বলছে ইন্টারেস্টেড না তখন কথা লাগছে, তখন কথাটা একটু গায়ে লাগছে। এখন স্বাভাবিক একটা আননোন পারসন কে দিলে উনি যদি বলে ভাই ইন্টারেস্টেড না, তখন একটা আলাদা ব্যাপার। আর যখন একটা মানুষকে দেই, পরিচিত কথা হয়, এমন একটা মানুষকে যদি দেই এবং ওই মানুষটা যদি বলে যে ভাই এসব জিনিসে ইন্টারেস্টেড না, তখন ব্যাপারটা কিন্তু খুব হার্ট লাগে। হুম হ্যাঁ, তো আমি আমি তোমাকে ফ্রেন্ড ভাবি এবং তুমি যদি ফ্রেন্ড হয়ে ফ্রেন্ড কে এভাবে মানে বলো, তো এটা কিন্তু একটু কাইন্ড অফ একটু হার্ট করে, তাই না? বুঝছি। হুম ব্যাপারটা হচ্ছে এরকম। তো এক একজনের কথা হচ্ছে ভাই ইন্টারেস্টেড না, বাট দেখ তোর কি হিস্টোরি খুব বেশি টানে? না। তেমন না বাট ভাল হ্যাঁ, লাগে। বাট মানে অতটা টানে না। আমরা কিন্তু হিস্ট্রি মূলত শুরুই করছি আর্তুরুল গাজী দেখে। রাইট? তা তো তুই কিন্তু অবশ্যই। আমাকে আর্তুরুল গাজীর হচ্ছে যে স্টোরি এক্স্যাক্টলি গুলো বলছিস হ্যাঁ। যে ওই আর্তুরুল গাজীর করোনার মাথায় সময়। ওই প্যারেক মারছে, হ্যাঁ মামা, ও হচ্ছে আর্তুরুল গাজী মামা বাড়ি ছিল। সো মামি খুব হিংসুটে ছিল। পরে তো আমি ভাবলাম কি রে মামা মামি এত কই? অত সেকেন্ড সিজনে গিয়ে পাইলাম যে আচ্ছা এই হচ্ছে মামা মামি। হুম ওই যে কি কাবিলা জানি ওটা তো ভুলে গেছি অনেক আগে। কাই কাবিলা, না, না, ওদের মামার কাবিলাটা, কাই কাবিলা তো দুদুর্গা ভুলে কাবিলা গেছি। না? এরকম কিছু একটা, ওই যে তুতে কিনবের হচ্ছে যে হ্যাঁ বাচ্চা দুদুর্গা টাচ্চা, কাবিলাই হইব, দুদুর্গা কাবিলা এরকম টাইপ নামে একটা এরকম হইব। মনে নাই আর কি আগে। হ্যাঁ তো ওইটা থেকে কিন্তু আমাদের হিস্ট্রি শুরু। বাট মানে তুই কিন্তু হিস্ট্রির প্রতি অতটা রিলেটেড হয়ে যাচ্ছে না। কিন্তু হ্যাঁ হিস্ট্রির প্রতি তোর ভালো লাগছে হচ্ছে ফানি ভিডিও বা হচ্ছে
কাইন্ড অফ ব্লগ এগুলা। তখন ব্লগ বা আমাকে টানছে হচ্ছে রোমান্টিক ভিডিও টিডিও, রোমান্টিক কমেডি। ও আচ্ছা রোমান্টিক তাই তো। কমেডি থাকে সবসময়, রোমান্টিক ওকে, কিনা ওকে, শুধু। ওকে। অক্ষয় কুমার টাইপ। হ্যাঁ, অক্ষয় কুমার হ্যাঁ, টাইপ হ্যাঁ, কইতে পারোস, বা এক্সাক্টলি। এছাড়া বাট হলিউড, এখন হ্যাঁ, বলিউডও তেমন একটা দেখি না, বলিউড ভাল লাগে না তো। বলিউড লে কালকে কথা বলবো, ঠিক আছে? আজকে আচ্ছা আগে ওকে, এটা কই। ওকে, ওকে, ওকে। তো আমার ওই দিক আমার টান্স হচ্ছে যে আতুল গায়ে যখন দেখি হঠাৎ করে একটা ক্যারেক্টার আসছে সুঙ্গুর তাকিম। আরে আজব হুম সুঙ্গুর হুম হুম তাকিম কে তোর পুরা গুগলে খুঁজে শুরু করছি হুম সুঙ্গুর তাকিম তখন দেখি একটু একটু ইনফরমেশন পাই। আচ্ছা এ হুম হচ্ছে সামসাবে। আচ্ছা সামসাবে গেল আচ্ছা পাইছি সামসাবে। এইটা দেখা শেষ করতে 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 কিরে বারকে খান আবার কেডা ছিল তো বারকে খান আবার নাকি গোল্ডেন হর্ন আবার সার্চ দিছি গোল্ডেন হর্ন নিয়ে এই আস্তে 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 কইরা কইরা যে আরে এই তো হিস্ট্রির প্রতি ঢুকে আকর্ষণ, যাওয়া একটা হ্যাঁ ভালোবাসা দেখা হ্যাঁ গেছে। তো তোর কিন্তু হিস্ট্রির প্রতি এতটা ইন্টারেস্ট নাই বাট তুই কিন্তু বলো যে হ্যাঁ দোস্ত ভালো হইছে চালায় যা বা হ্যাঁ এই ব্যাপারটা ভালো হইছে এই পার্টটা অ্যাপ্রিসিয়েশন আর ভালো কি, যেটা হইছে হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ। প্রথমেই যদি আমি বলি যে ভাই কি বানাইছে তাহলে কিন্তু একটা ডিফারেন্ট থট আর প্রথমে আমি বলি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে আমার খুব ভালো লাগছে আপনার ইনফরমেশন গুলো খুবই স্ট্রং ছিল বাট আমার কাছে মনে হয়েছে ভাই একটু যদি এই জায়গাটা একটু করা যায় তো হুম 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 আপনার গলার স্বর মাশাআল্লাহ ভাই হুম বাট কথা হচ্ছে আপনি যদি এইখানে একটু মানে কিছু ইনফরমেশন দিতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা হ্যাঁ ভাই থ্যাংক ইউ এই তো ভাই খুব ভালো এইটাকে আমরা বলি রিভিউ ওকে হ্যাঁ রিভিউ যদি শুরুই হয় যে ভাই কি বানাইছেন আপনি তো আরো সুন্দর করে একটু আপনি এত মোড়া গলায় কেন কইছেন আপনি তো একটু মিষ্টি ভাবে বলতে পারতেন যাতে হুম জনগণ খায় আহ, ভাই জনগণ খাওয়ার জন্য তার আমি বানাই ওটাই। অবশ্যই আমি মার্কেটিং স্ট্র্যাটেজি বা আমি হুম ভিউয়ারদের হচ্ছে অ্যাটেনশন নেওয়ার জন্য ভিডিওটা করছি বাট আমি চাই নাই যে এমন কোন দর্শক আমার ভিডিও খাক যারা আমার মানে এই নেচারটা পছন্দ করে না কারণ অবশ্যই আমি তো অবশ্যই চাবো যে যারা আমারে পছন্দ করে তারা যেন আমার এই নেচারটা দেখে পছন্দ করে হ্যাঁ, বুঝতে পারছি। আমি কেন একটা সুইট নেচার বানাইতে যাব ওইটা মানুষ পছন্দ করবে পরে জানতে পারবে আরে আমি তো এক এক ভিডিওতে এক এক রকম তো ওইটা আমার কাছে ভালো লাগে না হুম 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 আমি একটু কথা তো কই, আমার ঠিক আছে? হ্যাঁ শিওর 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 তোর এই যে তুই যেটা বললি যে ডাইরেক্ট হ্যাঁ বলে দিচ্ছে, হুম, এই জিনিসটা আসলে উচিত না। কারণ কি, হুম, তোর আমাদের মানে দিন দিনই কিন্তু আমরা মডার্ন হচ্ছি, তাই না? আমরা অবশ্যই কিন্তু মানে, হ্যাঁ এটা ঠিক যে ওয়েস্টার্ন কান্ট্রি বা অনেকে এখনো বাংলাদেশে তেমন একটা দাম দেয় না, তাই না? কিন্তু তেমন একটা নাই একদমই দাম দেয় না একটা একদমই দাম দেয় না। অনেকে হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, কিন্তু আমরা তো ডিজিটালি যদি বলতে যাই, আমরা কিন্তু ওদের অনেক কিছুই দেখতেছি, চলাফেরা হইতে শুরু, এক্স্যাক্টলি কথাবার্তা, অনেক কিছু আমরা জানতেছি, যেভাবে হোক, মুভির মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে ক্রিটিসিজম, যেটা শব্দটা বলতে, ক্রিটিসিজম ব্যাপারটা কিরকম, যে ক্রিটিসাইজ করা যায় না তুমি কি বানাইছো ভাইয়ে, কারণ এটা না দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, মানে তুই যেটা বললি যে ভাই অনেক ভালোই হয়েছে, মানে সুন্দর করে যেটা বলা, ভাই অনেক ভালোই ছিল আমরা যেটাকে আপনার। রিভিউ বলি আর কি এক্স্যাক্টলি, অনেস্ট হ্যাঁ। রিভিউ যেটা হ্যাঁ, হ্যাঁ তো ভাই আপনার ভিডিওটা জোস ছিল, ভালোই ছিল। বাট ওই যে আপনার আওয়াজটা মনে হয় একটু যদি, মানে আরেকটু যদি একটু ক্যাচি হইতো, তাহলে আমার জোস আরো বেশি ভালো হইতো। ভালো হইছে কিন্তু এক্স্যাক্টলি আরেকটু হ্যাঁ হলে হ্যাঁ আরো বেশি ভালো হইতো। তখন কিন্তু তোর খারাপ লাগতো না, তাই না? কারণ কি তোরা না প্রথমে একবার প্রশংসা করে নিছো। তোর ভুল আছে, থাকবে, সব মানুষেরই হুম তো ভুল থাকবে, তাই না? এটা অডিয়েন্সরা বলবে, তুই তো দিছস কেন ভিডিওগুলো আমাদেরকে দেস কেন, যাতে তোর এই ছোটখাটো ভুল টুল এক্স্যাক্টলি যদি থাকে। আর অনেক সময় হয় কি, আমাদের ভিডিও আমাদের কাছে লাগে ঠিকই আছে, হুম কিন্তু অপর একটা পার্সন দেখলে বা ফ্রেন্ড দেখলে কইতে পারবো যে না, তুই এটা একটু মানে চেঞ্জ করলে ভালো হইব, কারণ তাই না? নিজের ভুল নিজে কখনো দেখা যায় না দেখ, অন্য চোখে কেউ পড়ে না, বললে তখন এক্স্যাক্টলি। ভুলগুলো বের হয় হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বা তোর এরকম লাগতে পারে যে এইটার এমন কি জিনিস একটু থাকুক, সমস্যা নেই। হুম কিন্তু অ্যাজ আ অডিয়েন্স আমি বলতে পারি যে না দোস্ত, এটা চেঞ্জ করে, এটা দেখতে একটু ভালো লাগতেছে, কেমন কেমন জানি লাগতেছে, এটা চেঞ্জ করলে আরো হুম ভালো হইব। কিন্তু ডাইরেক্টলি যদি কই কি রে, তো ধর তুই আমারে পাঠাইলি, আর হুম আমি হুম যদি কই যে দূর বলে এটি কি বানাস না বানাস, এডি বাদ দে, আজ এডি কোনো কাম আইবো, হ্যাঁ এই সেই, এক্স্যাক্টলি তাহলে তো তোর ডাইরেক্ট তোর এই মন এই খারাপ করে ব্যাপারগুলো লাইতেছি। আসলে এখন কথা হচ্ছে শুরুর দিকেই যদি এরকম ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো ভাল লাগে ডিসঅ্যাপয়েন্ট, না তাই না অনেক ডিসঅ্যাপয়েন্ট করে ওই এটাই। এনকারেজমেন্ট আর দেয় না দেয় না, এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে কি, তোরে একটা কথা কি মাইন্ড করিস না, ঠিক আছে? না না শিওর শিওর আমার কাছে লাগে এই যে আমরা কি ভিডিওতে কইছি তুই কোথায় পড়াশোনা করতেছস? না না, আচ্ছা কেন ঠিক আছে, না দরকার নেই বলার। আমি না না এটা, না আমার না কোনো না না অসুবিধা না নেই না, বলতে আমি পারো হ্যাঁ আমি হ্যাঁ। ছোট করতে চাইতেছি না কোনো প্রতিষ্ঠানকে, না বাট না ছোট কেন বাট আমার কাছে লাগে তুই হ্যাঁ হ্যাঁ মানে ওই লেভেলের মানুষের সাথে না মিট আপ করতে পারস নাই, আমার কাছে লাগে।
না না না, এটা এটা মন খারাপের কিছু নেই, এটা আমিও খুব মনে প্রাণে বিশ্বাস করি আমার যে কাছে এটা লাগে, কারণ কি আমি আসলে যে মানে জায়গায় আছি। হ্যাঁ, এরা তোর তো একটা পাস্টের হিস্ট্রি ছিল, এই জন্য বাধ্য হয়ে এখানে যাওয়া লাগছে, নাহলে তো তুই আমার সাথে থাকতি। অবভিয়াসলি। আমার হ্যাঁ। চান্স হওয়ার আগে, আমার এখানে আইওবিএটি তে আসার আগে তোর আসার চান্স কিন্তু ছিল 99%, তাই না? হ্যাঁ, আর তোর ছিল ওকে 50-50, মানে 50-50 না ছিল তোর আমার। তোরা যখন বলছিলাম তখন তোর আর হচ্ছে ওই যে আরেকটা ছিল না এজাজ। ইজাজ, হ্যাঁ, এই তো যে অবি অবি। এজাজের কথা ছিল, হ্যাঁ অভি। হ্যাঁ এজাজের কথা ছিল আচ্ছা দেখি। হ্যাঁ, তোর কথা ছিল দোস্ত শিওর না, বাট শিওর না। দেখি দেখি দোস্ত জানামুনি। হ্যাঁ তোর হ্যাঁ কথা হ্যাঁ ছিল। আমার কথা ছিল ওকে আই এম গোইং টু ডু দ্যাট। হ্যাঁ, হয়ে গেছে যেহেতু আমি তো সিলেকশন ডান। আমি তো এইখানেই থাকবো কনফার্ম। হ্যাঁ, বাট ওইটাই। হ্যাঁ, ওই যে তো বলে সেই না জন্যই কখনো একটা কখনো পার্সোনাল ঘটনার কারণে তোর এখানে আসা লাগছে। আমার হ্যাঁ, এখন আমি দেখ, আমি জাস্ট তুই যেখানে আসছিস ওইটার কথাই কমুন আমি, বাট হুম, এরকম অনেক জায়গায় বাংলাদেশে এরকম অনেক মানুষই আছে এখনো না ওই চিন্তাটুকু আসেনি। বয়স কিন্তু আমাদের লেভেলেরই, তাই না? কিন্তু হুম, অতটুকু বুঝটা আসে নাই যে একজনের অ্যাপ্রিসিয়েট করাটা কত ভালো জিনিস, বা একজনের সাথে কথা বলতে হলে কিভাবে কথা কইতে হইব, বা একজন একটা জিনিস দিছে, ওর একটা ওর ভুল আছে মানলাম, কিন্তু ওর একটা অ্যাপ্রিসিয়েশন আছে, একটু সুন্দর করে ওরে বলা তো যায়, তাই না? ডাইরেক্ট খারার উপরে ভালো লাগে না ভাই, কি বানানি, এটা তো মজা পাইলাম না, ইন্টারেস্ট তো পাইলাম না আপনার ভিডিওতে। তো এটা তো কর মানা হয় তো, কথা কিভাবে বলতে হয় এটারও না মনে করে একটা কোর্স বানান লাগবে ওগুলিগা, যে এক্স্যাক্টলি। আচ্ছা এইভাবে কথা আচ্ছা, বলতে হবে। এখন এখন আমি একটা কথা আয়মান বলি। সাদিক তো তুই বাইরেও করছে মনে হয়, তাই না? কে কোনটা? স্পোক নাকি এরকম কোনো কোর্স বাইর করছে সুন্দর না করে, না, কমিউনিকেশন এটা তো কমিউনিকেশন না করছে করছে কমিউনিকেশন ফাইট করছি। করছে কমিউনিকেশন স্কিলের উপর একটা বাইর করছে। এইটি দেখান দরকার যে একটু সুন্দর করে কিভাবে কথা বলতে, যাতে একটু অ্যাট্রাক্ট হয় মানুষ আপনার দিকে, এরকমই তো একটা কাহিনী। কিন্তু এগুলো তো হ্যাঁ। কোর্সের দরকার নেই, এগুলো তো এমনি আসে ভিতর থেকে, তাই না? না ওই এইটা তো খুবই নরমাল। হ্যাঁ, ব্যাপার যেমন হচ্ছে এটাই। আমি একটা যদি সিনিয়র মানুষের সাথে বসি, হ্যাঁ, আমি অবশ্যই কিন্তু ১ম এ সালাম দিব যে এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? পরে হ্যাঁ, হচ্ছে উনি আমাকে বলবে যে হ্যাঁ ওইটাই। বাবা ভালো আছি। আচ্ছা, আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। আমি আমি যদি আপনার সাথে বসি আপনি মনে করবেন কিছু? কথাটা এটাই স্টার্টিং এটাই এ। এটাই একটা একটা এখন 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 আমি কিন্তু আমার কোন ফ্রেন্ড জোনে গিয়ে বলব না যে কেমন আছেন? আমি কি বসবো? আমি হুম, কিন্তু ফ্রেন্ড সার্কেলে কিন্তু আমি এটা বলব না। আমি বলব আরে কি অবস্থা তোর? আরে এই বস। হ্যাঁ আমিও হ্যাঁ। বসে যাবো। এরকম। যখন একটা পারসন আইসা ধর একটা আননোন পারসন আইসা আমার সাথে যদি হ্যান্ডশেক করে, আমি হুম। কিন্তু বসা অবস্থায় কখনো হ্যান্ডশেক করব না। এট দ্য সেম টাইম আমার ফ্রেন্ড যদি আসে, আমরা হয়তো ওই পিঠে থাপ্পড় দিয়ে ওরকম হ্যাঁ, আরে দুষ্টামি কিরে মামা আয় এদিকে ব, এরকম হ্যাঁ, আর কি। হ্যাঁ। আরে হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি ওইটাই। ওটাই। তো আমাদের মধ্যেও কিন্তু কমিউনিকেশন আছে। বাট আমি বলি, আমি এখন কথাটা বলি। ওই যে তুই যেভাবে মানে এভয়েড করতেছিস ওই যে ইউনিভার্সিটি নামগুলা না, প্রবলেম নেই বলতে পারোস। আ আমি আমি চাই আমি না বলি আসলে না, প্রবলেম, না, 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 কইস এটা না এটা কইস না, বলা নাম উচিত। কইস না, না। না, না, শোন কথা শোন। আমি মনে করি এটা বলা উচিত। কারণ হচ্ছে ওই যে তুমি যতক্ষণ পর্যন্ত অসুখের কথা না বলবা, হুম ততক্ষণ পর্যন্ত কিন্তু রুগী মানে সিরিয়াস হবে না। হুম, তুমি তা যদি ঠিক। রুগীরে বলো যে আপনি আপনি এইটা ওষুধ খান, এটা ওষুধ খান, ঠিক আছে। হুম হ্যাঁ? এইটা হচ্ছে ডাক্তারের ট্রিটমেন্ট। বাট ডাক্তার যদি কিছু ডাক্তার কিন্তু এরকমও ট্রিট করে যে আচ্ছা দেখেন, আপনার এইখানে এই সমস্যাটা হইছে। আপনি যদি এরকম ওষুধ খান, তাইলে আপনার এটা ঠিক হবে। হুম। বেটার কোনটা? যেটা লাস্টেরটা যে আপনার এই যে বুঝায় এক্সাক্টলি, বলা, যে সব ধরে বুঝানো। ওটাই আমি ডাইরেক্ট মনে করে দিলে করি তো ভয় পেয়ে ধরে যাবো গা বুঝানো পেশেন্টও। বেটার। না, না, আমি বলি আমি ধরে বুঝানোতেই আমি আচ্ছা, খুব আমি একটা ধরে ধরে বুঝাইছি, আমি একটা এটা কথা এটা একটু হচ্ছে অ্যাড করি। ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ। আচ্ছা, আমি ন্যাশনাল একটু, ইউনিভার্সিটির না না অনেক ঠিক আছে, আমি কথা আগে অ্যাড করি তারপরে কইস, তুই ক, আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, সিউর। প্রথমত, কাউকে ছোট করতেছি না আমরা, না, আমরা কাউকে ছোট করি শুধু না। যে ওই প্রতিষ্ঠানে এরকম সব মানুষ যায় এটাও না, সব হুম, জায়গাতেই আছে। আমার আইওবিএটি তে পড়ি আমি, আইওবিটি তো এরকম স্টুডেন্ট আছে যারা হুম। এখনো লিটারেলি মানে মজা লয় যে এইডি কি বানাস, এই ভিডিও করে লাভ আছে কোনো, মানে মানে ভালো ওরা যে খারাপ মিলাই সব জায়গা। এক্স্যাক্টলি ভালো খারাপ মিলাই সব জায়গা। তোর যেমন তুই যে ওখানে আসোস, তো তুই কি ওখানে খারাপ হয়ে গেছিস ওখানে যায় না? নো, তোর তো না। কিছু এথিক্স আছে, বা তোর কিছু নিয়ম আছে হুম, বা ল আছে, যে না এই হুম, জিনিসগুলো বলা যাবে না, বা এটা বললে খারাপ হুম, দেখাইতেছে, একটু সুন্দর হুম, করেও বলা যায় জিনিসটা। এই হুম। জিনিসটা মানে কি শুধু এরকম না যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া যায় হের মধ্যে নাই, না, না। প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্র্যাকে পড়ে এমন পোলাপাইনও আছে যে মানে কথা বলার কোনো ইয়ে নাই, সেন্স নাই, যা তা হ্যাঁ, বলতেছে, যা বলতে মন এটা চায় সত্যি, বলতেছে। এটা সত্যি। এখন এটাই এখন হচ্ছে আমি fact। এইখানে আরেকটা কথা বলি যে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা যেমন তুই হয়তোবা বলতে পারো যে যখন তোর সাথে কেউ কথা বলে যে কোথায় পড়ো? হ্যাঁ তুই হয়তোবা বলতে পারো যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, অমুক একটা হ্যাঁ ইউনিভার্সিটি। ওখানে আমি
এই সাবজেক্টটা নিয়ে পড়ি। সাবজেক্ট মেনশন করলে আই হোপ কোনো সমস্যা হবে না। না কি সময়, আমার কোনো প্যারা না, ওকে, আমার সব ডিটেইলস ওকে, দিয়ে ওপেন করে দিই। ওকে। সো ধর তুই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়স, তুই বলতে যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আপাতত হুম, থার্ড ইয়ারে আছি আমি সিএসসি হ্যাঁ, ডিপার্টমেন্ট। ওকে, যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তখন আমি যখন বলি যে আমি আর একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি অমুক একটা কলেজে, হুম, তো ওনাদের প্রথম কথা থাকে যে আপনি এইটা এইটা কোন কলেজ? এটা ভাই ওই যে ওরকম মানে পড়াশোনা হয়? আপনি আপনি ওইখানে ভাই মনেই করে না। তো মানুষের প্রথম একটা ওই যে থট থাকে যে হ্যাঁ, হ্যাঁ, ওইটা যে নিয়ে অলরেডি প্রথম থট বিল্ড চিন্তা হয়ে প্রথম গেছে। চিন্তাটাই থাকে যে এইখান দিয়ে আপনার মতো মানুষ কেমনে ভাই? হুম, তো হুম, হুম। এটা আমার কাছে মনে হয়েছে, আমি এই ব্যাপারটা নিয়ে আমি ভাবছি একদিন কথা বলবো। আজকে সময় কিনা আমি জানি না। না, বল, যতটুকু বল, বল, সমস্যা বাট নেই, ফ্রি হ্যাঁ, আছি। যতটুকু সম্ভব হয় যে আমাদের আহ, কতক্ষণ হইছে জানো? আমাদের হ্যাঁ, হইছে ১ হ্যাঁ, মিনিট, ১ ঘন্টা ১৯ মিনিট। 1 মিনিট রাইট। ১ ঘন্টা ১৯ মিনিট হইছে আমরা কথা আচ্ছা বলতেছি। আচ্ছা, সো আই আই হোপ যে এত লম্বা সময় আমাদের করাটা ঠিক হবে না নাকি? কেন হোক, অসুবিধে কি? পার্টে, পার্টে না তো ছাড়মু দরকার হইলে। কয়টা? পার্টে, পার্টে, পার্ট 1, ওকে পার্ট 2, ওকে ওকে হ্যাঁ ওকে এটারে ক্লিপও ওকে বানামু, তাহলে শর্টসও বলি বানামু ওকে এটার। ওকে তাহলে বানাই। হ্যাঁ, ওকে, তাহলে আমি যে ব্যাপারটা বলতেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে হুম, এখানে যারা টিচার, হুম, তো যারা টিচার্স তারা অ্যাটলিস্ট বিসিএস তো দেয়, এক্সাক্টলি। রাইট? কারণ একটা সরকারি কলেজে তুমি যদি ওই এটাকে কি বলে লেকচারার হইতে যাও বা একটা সাবজেক্টের উপর যদি ছেলে মেয়েদের পড়াও, একটা অনার্স এর স্টুডেন্ট, একটা হচ্ছে মাস্টার্স এর স্টুডেন্ট, একটা ইন্টারের স্টুডেন্টকে তুমি আশা করি 10 পাস করেই পড়াবা না। না। বিসিএস দিতে হয়, বিসিএস দিয়ে এক্সাক্টলি। তারপর হচ্ছে আরে এইগুলো তো শিক্ষা ক্যাডার, তো শিক্ষা হ্যাঁ, ক্যাডারের ওখান থেকে তারপর হচ্ছে তোমাকে ওই সাবজেক্টের উপর তোমাকে ওখানে হুম। মানে একটা টিচার্স ট্রেনিং অবশ্যই দেয়। তারপর হচ্ছে আমি আমার কলেজের কথাটা বলি যে ওইখানে অনেক এক্সপিরিয়েন্স, যেমন হচ্ছে এখন কততম বিসিএস চলে, 43 না আমার কোনো 46? আইডিয়া নেই এটা নিয়ে। আমি আচ্ছা এগুলো আমার লগে বাট আমি কানেক্টেড এইটুকু থাকি না। শুনছি, আমি রিসেন্টলি শুনছি হয়তো 46 বা 43, আমি শিওর না। বাট আমার কলেজে এরকম টিচার্স আছে যারা হচ্ছে 18তম বিসিএস, হুম, 24তম বিসিএস, হুম। 24তম বিসিএস হচ্ছে আমাদের রিসেন্ট একজন জয়েন করছে। ২৪তম মানে 24তম তো প্রায় ডাবল। মানে ২০ বছর হয়ে গেছে গা না? অর্ধেক ওটাই, অর্ধেক। ওটাই তো। হ্যাঁ, সো এটা তো 20 বছর না, 1 বছর কয়টা বাইরে আমিও তো জানি না শিওর। বিসিএস নিয়ে আমি আসলে অতটা আমার আমি বিন্দুমাত্র ধারণা নেই। টিচার্স দেখি, আমি টিচার্সদের আমি আমার কলেজে না আসলে আমি জানতাম না যে বিসিএস কি। আমি আমি ভাবতাম হচ্ছে পুলিশ টুলিশ এটি তো মনে হয় হাবিলদার এইসব থেকেই মনে হয় একটা সময় এসপি টেসপি হয়। আমার কেন একটা ওই সময় আমাদের এইটাই কলেজে থাকতো। তো সব বিসিএস ক্যাডারই ছিল। ওইটা এই যে না জাতীয় তো জনকে। হ্যাঁ, জাতির জনকে সব বিসিএস। হুম। বাট হ্যাঁ, কিছু মানুষ নন ক্যাডার ছিল, যেমন হচ্ছে মানে খুবই সামান্য মানুষ নন ক্যাডার ছিল। বুঝছি। যেমন হচ্ছে একটা জায়গায় যেমন হচ্ছে অনেকে বলে যে সাব রেজিস্ট্রার যারা জমি হুম, জমার যে সাব রেজিস্ট্রার অফিস বলি না, সাব রেজিস্ট্রার একজন অফিসার যে উনি কিন্তু বিসিএস ক্যাডার, বাট হুম। উনি কিন্তু বিসিএস ক্যাডার উনি কিন্তু নন ক্যাডার। বুঝছি। অনেকে বলে যে এরা এরা সম্ভবত ভাইবা থেকে বাদ পড়ে নাকি, যে আমার এটা জানা নাই, আইডিয়া স্পেসিফিকলি নেই, আমার বাদ দে। জানা আচ্ছা, নাই। হ্যাঁ, মেইন কাহিনী বল। আচ্ছা, তো যেটা আর কি বলতেছিলাম যে টিচার্সরা বিলিভ করে যে ম্যাক্সিমাম যারা টিচার্স হয় এরা কিন্তু আমি যতটুকু দেখছি আমার কলেজে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। হুম, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে এক একটা হল থেকে ওনারা মানে কভার ফটো দেখছিলাম। তো ওনারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে, নামকরা প্রতিষ্ঠান থেকে ওনারা হচ্ছে ওনাদের এই গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর হচ্ছে ওনারা বিসিএস দেয় এবং ওনারা হচ্ছে ফাইনালি আজকে এখানে। হুম। তো ওনাদের যেহেতু বিসিএস একটা ভাইবা, এটা কিন্তু খুবই অনেকে হয়তোবা জানে না, আহ, জানে কিনা জানি না, বিসিএস ভাইবা এটা কিন্তু খুব মানে একটা এমন একটা জায়গা যে ওইখানে যে ভাইবা হয়, অনেকে বলে যে আপনাকে পানি খাইতে দেওয়া হবে এবং পানি খাওয়ার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে পানি খাইতেছেন, ওইটা খাওয়ার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে আপনি ভাইবে সিলেক্টেড নাকি না। বলা হয় বুঝছি। এরকম যে আপনার হাঁটা, আপনার কথাবার্তা, আপনার সালাম, আপনি যে সালাম দিচ্ছেন চলাফেরা, এইটার উপর কিন্তু আচার-আচরণ। হ্যাঁ, কারণ কমন সেন্স এইটাই হয় ভাইবা। হুম। ভাইবা কি হয়, একটা মানুষের পার্সোনালিটি নিয়ে জানা। ওইটাই। তো তো এখন আমাদের যে টিচার তারা আমি মানে একে তো তারা বিসিএস, তারা বিলিভ করে যে আমরা বিসিএস ক্যাডার। এক একটা যখন অনুষ্ঠান হয় তখন ওনাদের ড্রেস আপ জাস্ট কি বলবো, গাড়ি ওই টাড়ি ওই নিয়ে দিনটা আসে। গাড়ি নিয়ে আসে অবভিয়াসলি। এন্ড যখন একটা ধর 16ই ডিসেম্বর হচ্ছে, সবুজ কালারের একটা শাড়ি পরে, আর যারা টিচার্স আছে সবুজ কালারের
পাঞ্জাবি, মাঝখানে একটু লাল লাল দাগ, তারপর হুম হচ্ছে হুম সাদা পায়জামা। তারপর হচ্ছে যখন সেমিনার হয়, টিচার্সরা হচ্ছে, যারা ম্যাডামরা ওনারা শাড়ি পরে খুব, আর স্যাররা হয়তো বা পাঞ্জাবি বা ব্লেজার, একদম ওয়েল হুম ড্রেসড। এট দ্য সেম টাইম হচ্ছে যখন আমরা দেখি ফাল্গুন, হ্যাঁ ওকে, ফাল্গুনের প্রত্যেকটা ম্যাম হচ্ছে হলুদ কালারের বা কমলা কালারের শাড়ি, হিজাব পরে আসে, কেউ কেউ পরে না, হুম বাট সবাই খুব, মানে খুব সুন্দর দেখায়। হ্যাঁ আর হ্যাঁ টিচার্সরা তারা পরে হচ্ছে কমলা কালারের পাঞ্জাবি এবং সাদা কালারের পায়জামা। হুম ওকে, অনেকে অনেকে শার্ট পরে, কমলা কালারের শার্ট পরে। হুম তো দেখতে খুবই খুবই সুন্দর লাগে, মানে মনে হয় যে হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠান। হুম বাট এট দ্য সেম টাইম আমি মনে করি যে এইটা আসলে প্রতিষ্ঠান। এটা কি কারণ আসলে প্রতিষ্ঠান টিচার্সদের নাকি? দেখেন, হ্যাঁ, কারণ না না, কারণ টিচার্সরা মনে করে যে আমি বিসিএস ক্যাডেট, হুম আমি একটা লম্বা জার্নি শেষ করে আমি আজকে এখানে, হুম আমি অনেক সিনিয়র, আমি অবশ্যই তারা সিনিয়র না হলে, যেমন আমার এখানে সর্বনিম্ন যে ওনারও 5 বছর এক্সপিরিয়েন্স। হুম ওকে, এক একটা জায়গায় বদলি হয়, তো যে সরকারি চাকরি তো বদলিতে হয়, তো এইখানে আসা। এট দ্য সেম টাইম আমি যখন স্টুডেন্টদের দিকে তাকাই না, তখন হুম আমার খুব মায়া লাগে। যেমন, না না, হাসার কিছু না, আমি বলি, আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্ট, হুম ম্যাক্সিমাম, হুম নট নট, আমি আমি মিনিমাম নিয়ে কথা বলতেছি না, আমি বলছি ম্যাক্সিমাম নিয়ে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কথাবার্তা হচ্ছে যে এত গিয়ে কি লাভ, সরকারি কলেজে পড়ি কি আর লাভ আছে ভাই, এটা কি পাবলিক পাইছেন? যেমন আমার আমার মতামত হচ্ছে যে না ভাই, হাজার হইলো আমরা কিন্তু কলেজের স্টুডেন্ট, আমাদের আমাদের ক্লাস কিন্তু একজন বিসিএস টিচার নেই, রাইট? নিচ্ছে এক্স্যাক্টলি হ্যাঁ, প্রাইভেটের একটা জিনিস খেয়াল করবে, আমি আমি তো আমি আবার প্রাইভেট গুলোকে ক্রিটিসিজম করে বলতেছি না। না 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 প্রাইভেটের প্রাইভেটের টিচার্সরা কিন্তু, মানে জানি না সবাই বা কিনা, প্রাইভেটের টিচার্সরা কিন্তু আই হোপ বিসিএস না, না 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 তা ঠিক তো আছে? অবশ্যই আমি বিসিএস যে যতটুকু এটা তো জানি সে তারা গভর্নমেন্টের হয়তো বা একটা কোর্স করছে বা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে তারা এখানে দিছে, ফর্ম হুম হয়ে গেছে, বা অনেকে থাকে যে এই ইউনিভার্সিটি থেকে একদম বেস্ট স্টুডেন্ট, ওদের হচ্ছে এখানে হ্যাঁ লেকচারার বানানো, এক্স্যাক্টলি এইটা বেশি হয়, রাইট? এটাই বাট সরকারি কলেজগুলোয় কিন্তু এরকম হয় না, বা না যারা অনার্স এর স্টুডেন্ট পড়ায়, মাস্টার্স এর ওইটাই স্টুডেন্ট ওইটাই পড়ায়, ওইটাই ওইখানে কিন্তু অনার্স এর একটা ভালো স্টুডেন্টই বসায় দেয় না, হুম বিসিএস দেয় একটা জায়গায়, তারপর সরকারি ভাবে ওনাকে নিয়োগ দেওয়া হয়, এইসব হ্যাঁ 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 অনেক প্রসেসিং এর ব্যাপার আছে। অবভিয়াসলি আমরা এমন স্টুডেন্ট, আমাদের ক্লাস নিয়ে একজন বিসিএস টিচার দাঁড়ায়, হুম তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, রাইট? ওইটাই এখন ওই বিসিএস এর টিচারটা এক্সপেক্ট করে আমি যেমন মডার্ন, আমি যেমন ওয়েল ক্লাসিফাইড, হুম আমি চাই আমার স্টুডেন্টরাও আমার মতো স্মার্ট থাকুক, হুম আমার মতো হচ্ছে এরকম ম্যানারফুল থাকুক, মানে মানে ম্যানারিজম ওদের মধ্যে ভরপুর থাকুক, ওরা খুব ভালো কথা বলতে জানুক, একটা জায়গায় মিশতে জানুক, হুম মানে ওভারঅল অলরাউন্ডার টাইপ, রাইট? হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ জেন্টলম্যান, একটা মেয়েদের মেয়েদের মধ্যে যেমন বিউটিফুলনেস ওদের মধ্যে যেমন থাকে, ছেলেদের মধ্যে যেন একটা জেন্টলম্যান ম্যানলিনেস থাকে। হুম বাট ওনারা কিন্তু এক্সপেক্ট করবে না যে একটা ছেলে আসছে, চুল বড় বড়, হুম গলায় একটা মালা, চেইনের মালা, হাতে ব্রেসলাইট, এইটা পরে তুমি জাতীয় হচ্ছে স্বাধীনতা দিবসের দিনে আসছো, ওইটাই একটা কালা প্যান্ট, একটা চড়ি জুতা, শার্ট পরে আসছো, দুইটা বোতাম খোলা, হুম এটা কিন্তু ওনারা পছন্দ করবে না, করবে না কারণ ওনারা এক্সপেক্ট করে আমার স্টুডেন্টও ভালো হোক, হুম হুম রাইট? ওইটাই বাট ন্যাশনাল ইউনিভার্সিটিতে মানুষ কিন্তু, না আমি সবাইকে বলতেছি না, ইভেন আমি কিন্তু, ওই যে তুই বললি না যে তুই এমন একটা জায়গায় আসছিস হয়তোবা তোর ব্যাকগ্রাউন্ডটা বা তোর সারাউন্ডিংসটা ওরকম না, সত্যি কথা, কিন্তু আমি হচ্ছে রিসেন্টলি আমি একটা সেমিনারে জয়েন করি, সেমিনারে জয়েন করার পর আমি হচ্ছে ইউনিভার্সিটিতে আমি কিছু সিনিয়রদের সাথে দেখা করি, হুম ওকে, কারণ একটা সেমিনারে কিন্তু সব স্টুডেন্ট আসে না, না 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 কারণ ন্যাশনালে এরকম যে আমি তো ক্লাস করি, তো আমি জানি স্টুডেন্ট হচ্ছে 200, বাট ক্লাস করে 30 জন, ওকে, খুবই খুবই লো। তো ক্লাস করে যদি 30 জন, তোমার কি মনে হয় একটা সেমিনার যেখানে ওদের ক্লাস নাই, বাট ওই দিন একটা সেমিনার আছে, জয়েন করবে ওই 30 জন? 10 জন আসবে কয়জন? 10 দশ জন? জন ও 15 কেমন ম্যান, ইউ আর কিডিং? কত আই মিন, আর ইউ কিডিং? কত একটা ডিপার্টমেন্ট থেকে 5 থেকে 6 জন, অথবা অন্য সেশন থেকে হয়তো একজনও না, কি কস এরকম। বাট টিচার্সদের থাকতেই হয় মাস্ট, মানে ওনারা যদি না আসে তাহলে ওনাদের হচ্ছে আবার আহ, বলতে হয় যে কেন আসেনি, বাট স্টুডেন্ট না আসলে তোমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ এখন এখন যদিও ন্যাশনালের পদক্ষেপ গুলো চেঞ্জ হইতেছে, এখন আমি দেখলাম যে এই যে এই ছাত্র আন্দোলনের পর হচ্ছে অনেক কিছু চেঞ্জ হইতেছে, বাট আগে ন্যাশনালটা এরকম ছিল না। ছিল না আগে কি ন্যাশনাল এতদিন এরকম ছিল না,
ন্যাশনাল আগে তো থেকে মানুষ নেতারা বের হতো, নেতা বললেও ভুল না হইব। না না এইসব না বলি আমরা, ওই দিকটায় না আচ্ছা। যাই। ওকে, তো আমি আমি আর কি যেটা বলতে চাইতেছিলাম যে টিচার্সরা এক্সপেক্ট করে যে আমার স্টুডেন্টরাও বেটার হোক বিকজ হুম আই এম বেটার। ওকে, তো টিচার্সরা একটা লেভেল থেকে আরো উপরে চলে যায়, হুম রাইট? হুম এন্ড হুম স্টুডেন্টরা এই লেভেলে আছে, ধর টিচার্সরা হ্যাঁ এইখানে আর স্টুডেন্টসরা এইখানে, একটু নিচে না? হুম স্বাভাবিক, একটু তো নিচেই। হুম কারণ এই হুম টিচার্সটাই কিন্তু আজকে এইখান থেকে অনার্স করে গেছে, হ্যাঁ বা কোনো না কোনো একটা প্রতিষ্ঠান থেকে এই কোর্সটাই কিন্তু ওনারা করছে। হুম কারণ গ্রাজুয়েশন ছাড়া কিন্তু তুমি স্বাভাবিক বিসিএস দিতে পারবা না, ওইটাই রাইট? এক্স্যাক্টলি। ইয়া, তো স্টুডেন্টরা অলরেডি একটা পজিশনে আছে এন্ড ওরা যখন হচ্ছে আহ, এইখানে ওরা যখন মনে করে যে আমরা ন্যাশনালে আছি, ওরা আরো নিচে চলে যায়। ওরা চিন্তা করে আমরা ন্যাশনালে আছি, আমাকে ড্রেস আপ দিয়ে কি লাভ? টিচার্সরা উপরে উঠছে, স্টুডেন্টরা আরো নিচে নামছে, একটা হিউজ গ্যাপ হয়ে গেছে না? এক্স্যাক্টলি। এখন টিচাররা মনে করে কি যে অনেক টিচাররা, সব টিচারদের কথা বলবো না, যেমন আমি আমার লাইফে বলতে গেলে আমি তো ইংলিশ ডিপার্টমেন্ট, সরি, তো আমি তো সমস্যা নেই। হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আছি। সো আমি বলতে পারি যে আমি আমার জায়গায় অনেক এমন টিচার্স পাইছি যারা দুর্দান্ত, অসাধারণ। হুম মানে আমি আমি আগে তো এরকম ছিলাম না, আমি এরকম কথা বলতে এরকম মানে এত এত কিছু আমার মধ্যে ছিল না। হুম স্কিল, হ্যাঁ হ্যাঁ। তো আমি কাইন্ড অফ একটা ইন্ট্রোভার্ট ছেলে ছিলাম, যে টুকটাক এই যে তোর সাথে শর্ট ফিল্ম করতাম, এর হুম বেশি হুম আমি কখনো অতটা ওপেনলি হইতাম না। বাট হ্যাঁ, শর্ট ফিল্ম করার কারণে আমার হয়তো বা কথা বলার দক্ষতা, অন স্ক্রিনের দক্ষতাটা একটু চলে আসছে, না হলে আজকে ভিডিও কলে আমি হয়তো বা এতক্ষণ থাকতে পারতাম না। হ্যাঁ বুঝতে পারছি। তো এটা একটা কারণ। দ্বিতীয় দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে টিচার্সদের মোটিভেশন ছিল। বাট হ্যাঁ, কিছু কিছু টিচার্সরা যেটা মনে করে, ওইটা যেটা বলতে নিছিলাম, তারা মনে করে আমরা পড়াই হচ্ছে এমন ছেলে মেয়ে যারা কলেজে আসে তো আসে না, যারা যারা ফুল টাইম জব করে বাট পার্ট টাইম পড়াশোনা করে, হুম যারা কাজের ছেলে অমুক সমুক কোথাও চান্স পায় না, ওরা এখানে এসে পড়াশোনা করে। এটা হুম হচ্ছে যেমন এখন এখন কিন্তু আবার ন্যাশনালে নতুন জিনিস হয়েছে যে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে ন্যাশনালে। হবে, হ্যাঁ আমিও শুনছি। এক্স্যাক্টলি। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো জানে কিনা জানি না, আমার আচ্ছা তুই তো জানোস আমার কিন্তু 2টা A+ ছিল, রাইট? হ্যাঁ এসএসসি এইচএসসি। হুম তুই হুম জানোস আমি 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 কিন্তু প্রথম চান্সে আমি ইংলিশ পাইনি। আমার মনে আমার আছে। ইংলিশ ছিল ফার্স্ট, আমার ম্যাথমেটিক্স ছিল সেকেন্ড, তো আমি হুম সেকেন্ডটা পাইছি ম্যাথমেটিক্স। হুম পরে আমি যখন মাইগ্রেশন অন করি তখন আমি ইংলিশ পাই। ইংলিশ পাইছস। ওকে, সো আমার 2টা A+ থাকা সত্ত্বেও আমাকে কিন্তু প্রথম চান্সে আমাকে দেয়নি। দাওয়ায় নাই। মাইগ্রেশন অন করছি তখন আমাকে দিছে। তার মানে তুমি কি বলবা ন্যাশনাল খুবই বাজে? না, নট এট অল। না, নো, ন্যাশনাল বাজে না। বাজে বাট না। আমরা আসলে এত লম্বা একটা সময় ধরে ন্যাশনালকে উপস্থাপন করতেছি যে দূর কলেজে কে যায়, এখানে পড়াশোনা হয়, তো টিচারদের মধ্যে আছে, ঠিক আছে। তো টিচার্সরা ওরকম ওপেন হয় বাট এতটা না। স্টুডেন্টসরাও হচ্ছে যে গিয়ে কি লাভ, দেখি পড়াশোনা তো এতটা সিরিয়াস না, তো একটা পর্যায়ে এরাও আরো লোতে চলে যায়। হুম এন্ড এরকম হইতে একটা পর্যায়ে দেখা যায় যে ন্যাশনাল থেকে হাতে গোনা কয়েকজন, মানে ভালো বলা যায়, হ্যাঁ ওভারঅল হ্যাঁ এরা ভালো, বাট সবাই না। সবাই না। বাট বাট একটা প্রাইভেটে দেখো তো, হাতে গোনা ভালো রেজাল্ট করে নাকি ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করে? ওইটাই ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করে। ম্যাক্সিমাম। হুম আর আর স্বাভাবিকভাবেই যে একটা প্রাইভেটে যারা পড়ে, ম্যাক্সিমামের ড্রেস আপ সেন্স কিন্তু ভালো। যখন তোমার ড্রেস আপ সেন্স ভালো হয়, তুমি কিন্তু তোমার কিন্তু যে ফ্রেন্ডস যে এনভায়রনমেন্টটা, তোমার যে বন্ধুদের যে পরিবেশটা, ওইটাও কিন্তু চেঞ্জ হয়, হুম রাইট? তো ওইটা চেঞ্জ হয়ে তুমি একটু স্মার্ট হইতে চাবা। স্মার্ট হইলে তোমার কথাবার্তা একটু চেঞ্জ হবে, তোমার সারাউন্ডিংসটা একটু চেঞ্জ হবে। তোমার হচ্ছে তুমি আস্তে আস্তে হয়তোবা তুমি ছিলে একজন গ্রামের কৃষকের ছেলে, যে ঠিকমতো বাংলা কথা বলতেও পারে না, বাট তুমি এইখানে এসে খুব ফ্লুয়েন্টলি, খুব স্মার্টলি তুমি ইংলিশে কথা বলতে, হুম এটা হচ্ছে। এন্ড তুমি যদি পরিচয় দাও যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, কেউ অবিশ্বাস করবে না। হ্যাঁ ওকে, বাট আমরা যদি আমাদের মধ্যে ইংলিশের একটা স্পিকিং বা ইংলিশ ফ্লুয়েন্সিটা দেখাই, বা আমরা যদি আমাদের কথার মধ্যে হচ্ছে ওই যে আহ, এখন যেভাবে বলছি, কারণ আমি কিন্তু এইভাবে কথা কখনো বলি না, হুম রাইট? ওইটাই। তো আমি যদি এই ভাবটা দেখাই, তো অনেকে মনে করবে যে না, কিভাবে সম্ভব, ন্যাশনাল ইউনিভার্সিটি কি আবার এরকম হয় নাকি, উনি হয়তো দুষ্টামি করছে। হুম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আসলে আসলে আমরা দোষ দেই ন্যাশনালের, বাট
ন্যাশনালের আসলে দোষ না। ন্যাশনালের স্টুডেন্টদের দোষ। ন্যাশনালের স্টুডেন্টরা আসলে ওই পরিবেশটাই বানায় ফেলছে যে ন্যাশনাল মানে হচ্ছে লো ক্লাস। এটা একটা ওকে? ফ্যাক্ট। আর আমার কাছে লাগে স্টুডেন্টদের থেকেও ব্যাপারটা কি ওই যে সিনিয়রদের থেকে মানে জিনিসটা আসে ওরকম। মানে কি এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, ধর গিয়া যে এখন যে যাবে নেক্সট সালে সামনের হ্যাঁ, বছর হ্যাঁ, সেও তো দেখবে যে হ্যাঁ, কি না আমার আগে যারা পড়তেছে এরা তো ঠিকমতো পড়তো হ্যাঁ, না। এরাও তো না, মানে সিরিয়াসলি নেয় না। তাহলে এটা সিরিয়াসের জায়গা না। না, এরকম আরকি। কিন্তু এই ওনারা কোনো জিনিসটা ইভেন্টে যায় নাই, কিছু না। হ্যাঁ, এক্সাক্টলি আর আমার মতে এই জিনিসটা ভাঙা উচিত আর এটা হচ্ছেও। যেহেতু ভর্তি পরীক্ষা এটা নিব হচ্ছে। এবার। হুম, ভর্তি পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে কিন্তু এখন তোর কলেজগুলোকে ওই লেভেলে নিয়ে যাওয়া যাইবো। আশা করা যায় যে এক্সাক্টলি। বেশ ভালো একটা জায়গায় যাইবো। কারণ দিন শেষে তোর টিচারের তো ঘাটতি নেই। বা টিচারের ঘাটতি না, নেই বলতে মানে কোয়ালিফিকেশনের টিচারদের আমি কোয়ালিফিকেশন আমি অনেক তো হাই। আমি যতটুকু দেখলাম যে হ্যাঁ 50% টিচার্স, 50% বলতে আমি আমার অনেক জায়গা থেকে দেখছি যে এখন আমি যদি এখন কয়েকটা কথা বলি এখন হয়তোবা আমার টিচার্সদের উপর এই কথাগুলো যাবে। আমি আমার টিচার্স নিয়ে না, আমি অনেকগুলো টিচার্স নিয়ে কথা বলতেছি যে অনেকেই আসলে ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস না। অনেক হুম, টিচার্স আছে যাদের মধ্যে ল্যাকিংস আছে। এটা স্বাভাবিক। আমরা আমরা মানুষ। আমরা কিন্তু হ্যাঁ, স্বয়ং সম্পূর্ণ একদম রূপে গুণে ভরপুর না, এরকম না। আমাদের সবার মধ্যেই কিছুটা হলেও ল্যাকিংস আছে। হুম, ওই ব্যাপারটা থেকে আমি বলি কি যে সবাই আসলে সিরিয়াস না। যেমন সব স্টুডেন্ট সিরিয়াস না, তেমন সব টিচার্সরাও সিরিয়াস না। হুম, বাট বাট সব টিচার্সরা সিরিয়াস হইতে চায়, বাট সব স্টুডেন্টসরা সিরিয়াস হওয়ার ওই ওয়েটা পায় না। বুঝতে পারছি। ওকে? হ্যাঁ, হ্যাঁ। যেমন এই যে আমি আমি আবার আরেকটা কথা বলি যে আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ার এক্সামটা দেই, এক্সামটা শেষ হওয়ার পর আমি হচ্ছে একটা মানে যেহেতু ঘরেই সবাই বইসা আছি সো আমার একটা প্ল্যান ছিল, ডিফারেন্ট প্ল্যান ছিল যে আমাদের সবার মধ্যে কিন্তু ইংলিশে একটা স্পিকিং যেটা ফ্লুয়েন্সিটা কিন্তু নাই। হুম, একে তো আমরা আমরা তো আবার বর্ন আমেরিকান বা বর্ন ব্রিটিশ না। না, তো আমাদের মধ্যে সবার মধ্যে একটা ইংলিশে ল্যাকিংস থাকে। বিশেষ করে কথা বলা। হুম, অনেকে আমরা রাইটিংস এ খুব ভালো বাট স্পিকিং এ এতটা ভালো না। ভালো না। অনেকে হয়তোবা খুব সময় লাগে একটা সেন্টেন্স বানাইতে। হুম, রাইট? আমাদের মধ্যেই ল্যাকিংস আছে। তো আমি মনে করি যে আ এইটা নিয়ে একটা কিছু করা দরকার। তো আমি তখন একটা ChatGPT এর মাধ্যমে একটা হচ্ছে নোটিশ বানাই। যেটা একটু ফরমাল ওয়েতে থাকবে। যেটা হচ্ছে যে আমি এরকম একটা গ্রুপ বানাতে চাই যেখানে আমরা ইংলিশে কথা বলব। হুম, যেকোনো ধরনের কথা বলব। বাট আমার কথা হচ্ছে যে হ্যাঁ, যখন কোন একটা সিরিয়াস টপিক লাইক তুমি একটা দেশ নিয়ে কথা বলতেছো, হুম, খুব টাফ হয়ে যাইতেছে। কারণ একটা গ্লোবাল পলিটিক্স বা গ্লোবাল এইসব সিস্টেম গুলো নিয়ে যদি কথা বলতে যাই তখন আসলে ইংলিশটার অনেকগুলো ভোকাবুলারি আমরা জানি না। জানি না। বাট ওইখানে হয়তোবা তুমি হয়তোবা বাংলাটা বলতে পারো। হুম, যে আমি সময় দিব ২ মিনিট, হ্যাঁ। বাট যেইটুকু তুমি বলতে পারতেছো না চেষ্টা করো। এট লিস্ট চেষ্টা করো। এক্সাক্টলি, হ্যাঁ, বাট তোমার সম্পর্কে বলবা, তোমার আ ফেভারিট সম্পর্কে বলছো, তোমার হচ্ছে হবি সম্পর্কে বলছো। কি করতে পছন্দ করো? কারণ আমরা আমরা যা পছন্দ করি, এই যে হুম, আমরা কিন্তু নরমালি কনভারসেশন করতেছি, রাইট? এক্সাক্টলি, ইটস কাইন্ড অফ আ পডকাস্ট, ওকে? হুম, অলমোস্ট কত? 1 and half hour, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ১ ঘন্টা ৩৭ এতটা মিনিট। হ্যাঁ, তো এতটা লম্বা সময় ধরে আমরা যে কথা বলতেছি, আমরা হুম, হয়তোবা এখন আমরা ইংলিশেও কন্টিনিউ করতে পারতাম। হ্যাঁ, রাইট? বাট এইটা যদি কোন একটা সিরিয়াস টপিক হইতো, কোন একটা দেশ নিয়ে সিরিয়াস টপিক হইতো, আমরা হয়তো এতটা পারতাম না, একটু সংশয় থাকতো, ভুল থাকতো। এখন আমি মনে করি যে আমি এই যে একটু আগে যে বললাম, "ইউ আর কিডিং?" তো ইউ আর কিডিং নয়, এটা হবে আর ইউ কিডিং? হুম, আমি কিন্তু সাথে, সাথে হ্যাঁ, ভুল হয় স্বাভাবিক। ওই যে ওইটাই। বললাম আমরা আমরা কিন্তু বর্ন আমেরিকান বা ব্রিটিশ না, না। এইজন্য আমাদেরকে প্র্যাকটিস করতে, হ্যাঁ। করতে তো ঠিক করতে হবে। এক্সাক্টলি। সো আমি ওই মাইন্ডেড হয়ে আমি হচ্ছে গ্রুপে একটা মেসেজ দেই আমার কলেজের গ্রুপে। এন্ড ওইখানে হচ্ছে আমি মানে একটা নোটিশের মতো পাঠাই যে যার ইন্টারেস্টেড আমার সাথে কথা বলবেন। গেস হোয়াট? ২০০ জন প্রায় ২৫০ জন গ্রুপের মধ্যে ৮ জন সিরিয়াসনেস দেখাইছে। আর কেউ রেসপন্সই করেনি। বুঝছি, বুঝছি। ওকে? পাত্তা দেয় নাই। হুম, এন্ড ৮ জন যারা রেসপন্স করছে হুম, তাদের মধ্যে ৮ জনকে আমি জয়েন করাইছি। বাট হুম, ৮ জনের মধ্যে ২ থেকে ৩ জন নিয়মিত কথা বলে। হুম, আর বাকি সবাই ওই যে ইন্টারেস্টেড বলছে, হ্যাঁ, গ্রুপে জয়েন হইছে, শেষ। দ্যাটস ইট। এরা হুম, কোনদিন কোন কলে জয়েন করে না, কিছু না, নাথিং। নাথিং। এখন তুমিই চিন্তা করো যে তুই চিন্তা কর যে ২০০ জন মানুষের মধ্যে বা ২৫০ জন মানুষের মধ্যে ৫ জন মানুষ, ওকে? মানে ২০০ মানে ২৫০ জন মানুষের মধ্যে ২৪৫ জন মানুষ এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেডই না।
হুম ইংলিশ কথা বলা নিয়ে 5 জন মানুষ ইন্টারেস্টেড, তাহলে তুমি কি মনে করো ওই ফিল্ড থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায়? খুবই কম, রেয়ার। এইটাই। তোমাদের এত যদি মানে আমার কথা হচ্ছে তোমাদের যদি অ্যাবসেন্ট মাইন্ড এত থাকে হুম তাহলে আসলে আমার কিছু বলার নাই। মানে ওইটাই। আমার কথা হচ্ছে কি, যেমন আমাদের টিচার্স একটা একটা ম্যাম আছে আমাদের, ওনার নামটা না বলি, উনি হচ্ছে মানে উনি ভালো কথা বলছে যে তুমি কি এক্সপেক্ট করো ন্যাশনাল তোমাকে দিবে? তুমি যে ইউনিভার্সিটি আছো এই ইউনিভার্সিটি তোমাকে দিবে? ইউনিভার্সিটি তোমাকে কিচ্ছু দিবে না, এখানে যা কিছু আছে তোমার নিজে আর্ন করতে হবে। উনি এই কথাটা বলেন, কারণ এটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না যে তুমি এখানে টাকা দিয়ে পড়ছো, তোমার তোমাকে জোর করে হয়তো বা ঢুকাই দিব। হুম হ্যাঁ তোমাকে ইচ্ছা করে জোর করে যে তুমি নাম্বার পাওনি কেন পাওনি, তোমাকে আলাদা করে আমি আবার বুঝাবো। এটা কিন্তু হুম। এরকম না। আমি জানি না প্রাইভেটে কি হয়, না আমি বুঝতে পারছি, বাট হ্যাঁ। বাট আমাদের ন্যাশনাল কিন্তু এরকম না। ন্যাশনাল হচ্ছে পড়ায় টরায় দিছে, ওকে ফাইন। তুমি বুঝো নাই, তুমি কি কোয়েশ্চেন করছো? না, তুমি কোয়েশ্চেন করো নাই, তুমি বুঝো নাই, তুমি পরীক্ষায় কি লিখবে? আর তুমি যদি বলো যে এখন তুমি যদি বলো যে টিচার্সদের ল্যাকিং, তাহলে এটা কি মিথ্যা হবে না? এক্স্যাক্টলি। টিচার্স একটা জিনিস পড়াইছে, আমি জিজ্ঞাসা করি নাই যে টিচার্স এটা বুঝি নাই, স্যার বা ম্যাম এটা আমি বুঝিই নাই, আমি বলিই নাই। এখন যদি আমি বলি যে ওনাদের ল্যাকিং ছিল, ন্যাশনালের ল্যাকিং, তাহলে কি হবে? না না না, নট এট অল। ব্যাস, ওইটাই। এটাই তো সমস্যা। আর মানুষও চিন্তা করে যে দূর ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আর কি লিখবে, যার ফলে কি হয় ভালো ভালো ওই যে বললাম না যে 250 জনের মধ্যে 245 জন যদি মানে গড়তে যায়, হুম 5 জন কি আর আটকে রাখতে পারে পুরা? ওইটাই। তখন ওই 5 জনের মানুষ এক্সেপশনাল বলে, বাট ওই 245 জনকে মানুষ এক্সাম্পল হিসাবে দেখে। হ্যাঁ, রাইট। এন্ড ওই 245 জন এক্সাম্পল যে ওরাই আজকে এই একটা চিহ্ন মানে মাথায় আনে যে ন্যাশনাল ইউনিভার্সিটি লো কোয়ালিটির ইউনিভার্সিটি। হুম ঠিক। ওকে, এন্ড আমরা আসলে সবাই বিশ্বাস করি যে এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। হুম, তা তো ব্যতিক্রম অবশ্যই। কিন্তু কখনো উদাহরণ হয় না, হুম উদাহরণ হুম হয় হুম। তখন যখন এটা মেজরিটি দেখায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই এইটাই হচ্ছে আমার আজকের পয়েন্ট। হুম, না ঠিক আসলে আছে, অনেক ন্যাশনাল জোস। ইউনিভার্সিটিকে মানে ন্যাশনাল ইউনিভার্সিটিকে কেন মানুষ মানে হ্যাঁ। উপরে উঠতে চায় না। তো আমি আমার ইনসিডেন্ট আমার হচ্ছে এই ইংলিশ স্পিকিং এইটার ইনসিডেন্টটা নিয়ে আমি আসলে বললাম। হুম হুম হুম, তা তো অবশ্যই, ভালো করছো সেটা বলে। And বিশেষভাবে আমি কাউকে হার্ট করতে চাইনি বা কোনো প্রতিষ্ঠানকে আমি আসলে হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ছোট তা তো করতে অবশ্যই। চাইনি। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। এইটাই। যে এটা আসলে, এটা তুই যেটা বলছিস এটা ঠিক বলছিস, কারণ কি তোর। কারণ এইখানে আমি আসলে আমি নিজে চাইছি যে কিছু আর্ন করতে। আমি হ্যাঁ। চাইছি যে হ্যাঁ, একা একা কোনো কিছু সম্ভব না। না, এটা অবভিয়াসলি কমিউনিটি তোমার বিল্ড ম্যান করতে। পাওয়ার, অবভিয়াসলি ম্যান পাওয়ার, হ্যাঁ কমিউনিটি দরকার। আমি কমিউনিটিতে যখন মানে ম্যান পাওয়ার গ্যাদার করতে গেছি বা মানুষ মানে আনতে গেছি, দেখলাম কেউই সিরিয়াস না। তো আমি কিভাবে ওরকম একটা মানে আমি যতই বলি যে আমি দেশ চেঞ্জ করে ফেলবো, এইটা করবো ওইটা করবো, দেশের মানুষ যদি চেঞ্জ না হয় আমি কিভাবে দেশ চেঞ্জ করবো? ওইটাই ওইটাই ওইটাই। আমরা তো সবাই বলি যে আজকে যদি কোর্স না পাই ডক্টর ইউনূসকে দেখে নিব। এটা বহুত কথা বলি, রাইট? এটা তো ফান হিসাবে। হ্যাঁ। বাট এই যে একটু কিছু হয় আমরা দোষ দেই যে আরে ডক্টর ইউনূস কি করে? আগে যে সরকার ছিল উনিই তো ভালো ছিল। বা ধুর উনি উনি কি করে? এরশাদের আমলে ভালো ছিল। অনেকে অনেক কথা বলে। হ্যাঁ হ্যাঁ। অনেকের মতামত একেকটা। সব কি ডক্টর ইউনূসের দায়িত্ব? না, মোটেও না। আজকে আজকে আমি যদি রাস্তায় ময়লা ফেলি, নোংরা হবে কার দেশ? আমাদের দেশ। আমার দেশ। এখন যদি আমি বলি ডক্টর ইউনূস সাফ করে নাই কেন? ডক্টর ইউনূসের জন্যই তো দেশে ময়লা হয়। এটা কোনো ঠিক হইল? না না, এটা কোনো লজিক না। যতক্ষণ পর্যন্ত ব্যাপারটারে নিজেদের পার্সোনাল ভাবে না নিব না, ততদিন পর্যন্ত দেশ ঠিক হবে না, ততদিন পর্যন্ত জাতি ঠিক হবে না, যতদিন পর্যন্ত এই রাষ্ট্র ঠিক হবে না। হবে না। আর আমরা একটা সময় ওইটাই বলতে থাকবো, বাংলাদেশের মানুষ ভালো না, বাংলাদেশ ভালো না, বাংলাদেশ নিম্নমানের দেশ। হুম, ওইটাই। তো এইটাই আমরা আর কি এই ব্যাপারটা নিয়ে খুব একটা আই থিংক এটা খুবই একটা ভালো ব্যাপার আজকে হ্যাঁ, না না, এটা আসলে এক্স্যাক্টলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল এরকম একটা টপিক নিয়ে ডিসকাস করার মতো। যদিও প্রথমে কারণ নর্মাল কথাবার্তাই শুরু হয়েছিল, বাট সময়ের সাথে সাথে আমরা খুব ডিপে গেছি, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। ওটাই। আমার কথা বলার টোনটাও একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ, আসলে। না, জোস ছিল জোস ছিল, সত্যি কথা এটা। সো দেখেন আমি আজকে। ন্যাশনাল ইউনিভার্সিটির উদাহরণটা আসলে এইটা টোনটা চলে আসছে। হুম হুম হুম, ওইটাই। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আমরা এতটুকুই রাখবো, ঠিক আছে? ওকে। তোর ইনশাল্লাহ যদি। এই ভিডিওগুলো প্রচার কবে হবে? ইনশাল্লাহ খুবই জলদি হবে, সামনের সপ্তাহের ভিতর হইবে, যে এটা কনফার্ম। আচ্ছা, আচ্ছা। এখানে সবগুলো এডিট, নাকি একটা একটা? এখানে তো এডিট করার মতো কিছু নেই এখানে। না না, না এখানে না, আমি বলি। এডিট না, এটা তো কাট করতে হবে, কাট করতে হবে।
হ্যাঁ, আমি বেশি হইলে এটার ভিতর কি করব, জাস্ট মাঝখানে একটা কাট বসাবো, ২ টা পার্টে আমি হয়তোবা আপলোড করবই। আর ওই হ্যাঁ যে হ্যাঁ ক্লিপস আকারে ওগুলো আসবে, আস্তে, আস্তে আসবে। কিন্তু ওকে আগে ওকে পুরাটাই দিব। এটাই তো হচ্ছে কথা। এই ঠিক 2 ঘন্টার হুম। ওইটাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আর যদি কালকে আমাদের ওই যে টাইম টেবিল সব মিলে তাহলে হ্যাঁ কালকেও ওকে ইনশাল্লাহ আমরা আবার ট্রাই করব। আই আই থিংক ইনশাল্লাহ আমরা আমরা একটা চেষ্টা করি আমরা শুক্র শনিবার এই ব্যাপারটা ধরে রাখি আচ্ছা, এইখানে মানে একটা ফ্যাক্ট আছে। শুক্র শনিবারের ওকে থেকেও ওকে বড় কথা কি যে তোর হ্যাঁ বলতে পারো যে রবি, হ্যাঁ শুক্র শনি আচ্ছা করা যায়, সমস্যা খারাপ না। শুক্র শনি করা যায় আচ্ছা চেষ্টা করবো আর কি হ্যাঁ, যে ট্রাই শুক্র করতে শনি কি, করা যায় যখন কিনা আমাদের টাইম হ্যাঁ মিলে কারণ ওইটাই। হ্যাঁ ওইটাই কি ওইটাই। ওইটা নিয়ে আর অতটা সিরিয়াস কিছু ওইটাই। ঠিক আছে তাইলে। তাইলে আজকে আমরা ওকে আমাদের ভিডিও এখানে শেষ করি। দেখা হবে ওকে আবার আগামীকালকে ইনশাল্লাহ। আবার আগামীকাল ইনশাআল্লাহ ওইটাই। আচ্ছা। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো ভালো থাকুন, সুস্থ থাকুন থাকুন। আল্লাহ হাফেজ। নিজের পরিবার নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ